আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী, বিসেফ ফাউন্ডেশনের নিয়মিত লাইভ টক শো থেকে আমি আতাউর রহমান মিটন আপনাদের সকলকে শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই সান্ধ্যকালীন আলোচনায়। আমরা আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে এসেছি সেটি হচ্ছে, শিরোনাম আমরা দিয়েছি এইভাবে: পুষ্টি ও স্বাস্থ্য সুরক্ষায় বোতলজাত ভোজ্য তেলের আবশ্যকতা। এই বিষয়ে আমাদের সাথে কথা বলবার জন্য বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের এডিশনাল ডিরেক্টর জনাব কাউসারুল ইসলাম সাহেব, তিনি আমাদের সঙ্গে যুক্ত আছেন এবং আমাদের সঙ্গে আরো যুক্ত আছেন নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের বৈজ্ঞানিক কর্মকর্তা ফারিয়া আজাদ। আমরা অতিথিদের কাছে শুনবো এবং তার সঙ্গে নিঃসন্দেহে আমাদের সঙ্গে আমাদের অভিভাবক কৃষি বিজ্ঞানী ডক্টর মোহাম্মদ জয়নুল আবেদিন, তিনি আমাদের সঙ্গে যুক্ত আছেন। আপনারা জানেন তিনি এই মুহূর্তে কানাডায় এবং তিনি কানাডা থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন। আমার অতিথিদেরকে আমি স্বাগত জানাচ্ছি আজকে এই অনুষ্ঠানে। আমি অতিথিদের জন্য একটু বলে রাখি যে আজকে মূলত আমরা আপনাদের কথাই বেশি করে শুনবো, কারণ বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সঙ্গে বিসেফ ফাউন্ডেশনের যে অংশীদারিত্ব রয়েছে, যে এমওইউ বা সমঝোতা স্মারক যেটা হয়েছে, বেসিক্যালি আমরা এইভাবে বলি যে আমরা আসলে একত্রে পথ চলার, বিশেষ করে নাগরিক সচেতনতা বৃদ্ধি করবার জন্য একসাথে কাজ করবার যে অঙ্গীকার করেছি, সেই অঙ্গীকারের বলেই আমরা কিন্তু আজকে এখানে এসেছি এবং আমাদের উদ্দেশ্য হচ্ছে যে নাগরিক পর্যায়ে কিছু সচেতনতা বৃদ্ধি করা এবং আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমেও আমরা আসলে সেই সচেতনতা বৃদ্ধির চেষ্টাটাই করব যে বোতলজাত ভোজ্য তেল কেন দরকার, কেন আমরা খোলা তেলটা খাবো না, সেই বিষয়গুলো নিয়ে আজকে আমরা কথা শুনবো। দর্শক মন্ডলী, আপনারাও আমাদের সঙ্গে থাকুন এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে নিঃসন্দেহে আপনারা আমাদের অতিথিদের জন্য সেই প্রশ্নগুলো তুলে ধরবেন। আমি ইতিমধ্যেই দেখতে পাচ্ছি যে আমাদের একজন নিয়মিত দর্শক এবং বন্ধু শাকিল আহমেদ, তিনি আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন এবং তিনি বলছেন আজকের গুরুত্বপূর্ণ আলোচনায় সবাইকে স্বাগতম। আপনাকেও ধন্যবাদ শাকিল ভাই। আপনি থাকুন আমাদের সঙ্গে, নিশ্চয়ই আমাদের অন্যান্য অতিথিরা আসবেন। আর আপনাদের কাছে প্রতিদিনের মতো অনুরোধ থাকবে, আপনারা আপনাদের এই অনুষ্ঠানটি যদি আপনারা ফেসবুকের মাধ্যমে আপনাদের বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেন, তাহলে তারাও হয়তো উপকৃত হবে। এটা বিসেফ ফাউন্ডেশনের যে পেজ, সেই পেজে কিন্তু এখন লাইভ হচ্ছে এবং সেখান থেকে আপনারা শেয়ার করতে পারেন আপনাদের যার যার ওয়ালে। আমি সকল দর্শক এবং আমাদের অতিথিদেরকে অনুরোধ করছি। আমি একটু ওই শব্দটা কন্ট্রোল করার জন্য কখনো কখনো কাউকে কাউকে একটু মিউটেড রাখবো, যেমন আমি এই মুহূর্তে একটু কাউসারুল ইসলাম সাহেবকে একটু মিউট করে দিচ্ছি। যে থ্যাংক ইউ, আপনি নিজেই করেছেন। অনেক সময় ওই যেটা ব্যাকগ্রাউন্ড ইকো হয় তখন প্রবলেম হয়ে যায়, সেই জন্য আমরা যখন কথা বলবো ডেফিনেটলি আমরা আনমিউট করে নিয়ে কথা বলবো। দর্শক মন্ডলী, আজকে আমাদের কথা হচ্ছে তেল নিয়ে। তেল নিয়ে কি বলবো সেটা নিয়ে যখন আমি খুব দুশ্চিন্তাগ্রস্ত ছিলাম, কারণ আমি ওই অর্থে তেলের মানুষ নই, তখন আমি একটু তেল নিয়ে পড়াশোনা করার চেষ্টা করছিলাম। তো আমি কিছু কথা পড়েছি, লিখেছিও, একটা আর্টিকেলও লিখে ফেলেছি বাই দ্য ওয়ে। সেইখান থেকে কিছুটা আপনাদের জন্য আমি শেয়ার করছি। আমরা সবাই জানি তেল একটা অপার মহিমা মণ্ডিত উপাদান। কথায় আছে, তেলে শুধু আগুন জ্বলে না, তেলে আগুন নেভেও। অভিজ্ঞজন যারা আছেন, যারা তেলের পরিপূর্ণ ও চৌকস ব্যবহারে সিদ্ধ, তারা জানেন কিভাবে তেল দিয়ে মেজাজ ঠান্ডা করা যায়। তেলের গুণাগুণ অসীম। অফিস আদালত থেকে শুরু করে ঘরের ভেতরেও তেলের ব্যবহার বহুবিধ। মহামতি হরপ্রসাদ শাস্ত্রী একদা বলেছিলেন, যাহা বলের অসাধ্য, যাহা বিদ্যার অসাধ্য, যাহা ধনের অসাধ্য, যাহা কৌশলের অসাধ্য, তাহা কেবলমাত্র তৈল দ্বারা সিদ্ধ হইতে পারে। তিনি আরো লিখেছিলেন, মনে রাখা উচিত, তৈলে চাকা ঘোরে আর তৈলে মন ভরে। দর্শক মন্ডলী, আমাকে ভুল বুঝবেন না, বিজ্ঞ হরপ্রসাদ শাস্ত্রী এখানে যে তৈলের কথাটা বলেছেন, আমরা কিন্তু সেই তৈলের বিষয়ে আলোচনা করছি না, আমরা আলোচনা করছি ভোজ্য তেল নিয়ে। আপনারা কম বেশি সকলেই জানেন যে আমাদের খাদ্যের যে 6টা উপাদান, তার মধ্যে তেল বা স্নেহ বা চর্বি জাতীয় উপাদান একটা গুরুত্বপূর্ণ উপাদান। এবং আমাদের যে ভিটামিন আছে এ বি সি ডি ই এবং পটাশিয়াম, এই ভিটামিন গুলোর মধ্যে মাত্র দুটো ভিটামিন, সেটা হচ্ছে ওয়াটার সলিউবল, অর্থাৎ পানির সাথে সেটা মিশে এবং আমাদের শরীরে সেটা যায়। বাকিগুলোকে আমাদের যদি শরীরে সেটাকে ইনটেক করতে হয় তাহলে এটা তেলের সাহায্যে কিন্তু করতে হবে। যেমন বি এবং সি এটা পানিতে দ্রবণীয়, অন্যগুলো হচ্ছে আমাদের তেল বা চর্বিতে দ্রবণীয়। এবং পুষ্টিবিদরা বলে থাকেন শরীরে এই ভিটামিন গুলো তখনই কাজ করবে
যখন এর সাথে তেল বা চর্বি মিশ্রিত থাকবে। তেল বা চর্বি জাতীয় খাবার আমাদের দেহে শক্তি উৎপাদন করে, তাই সুস্বাস্থ্যের জন্য সকলেরই তেল বা চর্বি জাতীয় খাবার যথাযথ পরিমাণে গ্রহণ করা উচিত, বেশি নয়। এবং মানবদেহের পরিপূর্ণ বিকাশে, বিশেষ করে প্রেগন্যান্সির সময়ে, শৈশবকালীন সময়ে, তখন আমাদের এই তৈল জাতীয় খাবার বা স্নেহ জাতীয় খাবার গ্রহণ করাটা খুবই গুরুত্বপূর্ণ। যদিও হালে আমরা দেখতে পাচ্ছি তেল নিয়ে অনেক বিতর্ক আছে। যেমন একটা বিতর্ক হচ্ছে তেল ছাড়া রান্না করতে হবে, তেল আমরা বেশি খেয়ে ফেলছি। নাগরিক জীবনে এখন যে সকল ফ্রাইড খাবার, হ্যাঁ, চিকেন ফ্রাই থেকে শুরু করে ফ্রাইড রাইস থেকে শুরু করে যা কিছু ফ্রাই খাচ্ছে সেখানে তেলের ব্যবহার অতিরিক্ত হচ্ছে, সেটা একটা ইস্যু। আরেকটা ইস্যু হচ্ছে যে আমি যে তেল খাচ্ছি সেটা কতখানি নিরাপদ, সেগুলো নিয়েও আজকে আমাদের কিছুটা আলোকপাত নিশ্চয়ই হবে। যদিও আমাদের আলোচনাটা কেন্দ্রীভূত হচ্ছে বোতলজাত তেলের বিষয়। এখন আমাদের শুরুতেই একটা কনফিউশন থাকতে পারে যে তেল বোতলে থাকলেই কি সেটা নিরাপদ, বোতলের বাইরে থাকলে নিরাপদ নয়। এটা এটা অবশ্যই একটা ডিসকোর্স আছে, কিন্তু বোতলের তেলকেই কি আমরা পুরোপুরি নিরাপদ বলতে পারবো মানব দেহের জন্য? অর্থাৎ ওর যে উপাদানগুলো আছে সেই উপাদানগুলো, সেগুলোর নিরাপদতা আমরা কিভাবে দেখছি সেগুলো নিয়েও আমরা চেষ্টা করব আজকে অতিথিদের কাছ থেকে কিছুটা আলোচনা শোনার। তো আমি আপনারাও আমাদের সঙ্গে থাকবেন। স্যার নিশ্চয়ই, আমাদের ডক্টর জয়নুল আবেদিন, তিনিও নিশ্চয়ই তার প্রশ্ন এবং মতামত রাখবেন। আমি শুরুতেই ফারিয়া আজাদের কাছে যেতে চাই। আপনি যেহেতু বৈজ্ঞানিক কর্মকর্তা, আপনি নিঃসন্দেহে এই বিষয়ে বৈজ্ঞানিক ব্যাখ্যা আমাদেরকে দিতে পারবেন। এবং আজকের যে শিরোনাম, পুষ্টি এবং স্বাস্থ্য সুরক্ষায় বোতলজাত ভোজ্য তেলের আবশ্যকতা, কেন আমাদেরকে বোতলজাত তেল খেতে হবে, খোলা খাবারের দোষটা কি? ফারিয়া আজাদ। জি, অনেক ধন্যবাদ। তো শুরুতে কিছু কথা বলে শুরু করতে চাই, সেটা হচ্ছে আমরা সবসময় বলে থাকি যে পরিমিত পরিমাণ। হ্যাঁ, তো প্রথমে আমাদেরকে জানতে হবে যে পরিমিত পরিমাণটা কি। যেমন হচ্ছে আমরা যদি তেল বা চর্বির কথা বলি, আমরা সাধারণত অন অ্যান এভারেজ গড়ে আমরা ধরে থাকি যে 200 ক্যালোরি ডায়েট বা পার পার্সন পার ডে। তো ওই হিসাবে যদি আমরা ধরে থাকি, তাহলে তেল অথবা চর্বি মানুষের শরীরে প্রতিদিন করতে হবে এই এই কিলো ক্যালোরি ডায়েটের 30 থেকে 35% প্রতিদিন প্রতি মানুষের। তো হিসাব করলে আমাদের প্রতিদিন হয়তো 50 থেকে 70 গ্রামের মতো তেল পার পার্সন আমাদের ইনটেক করতে হবে। তো এটা হচ্ছে একটা পরিমাণের একটা ব্যাপার, যে এই পরিমাণ তেল আমাদেরকে গ্রহণ করতে হবে প্রতিদিন। এরপরে আসছে বোতলজাত তেল এবং খোলা তেলের যে ব্যাপারটা, সেটা নিয়ে যদি আমি বলি, সেক্ষেত্রে আপনি প্রথমে যেটা বললেন যে বোতলজাত তেল হলেই সম্মত হবে, সেটা কিন্তু কোনো নিশ্চয়তা নেই। তারপর আমরা দেখি যে কিছু ব্র্যান্ড আছে বাজারে, বড় বড় ইন্ডাস্ট্রির ব্র্যান্ড যেগুলি পাওয়া যায়, অধিকাংশ মানুষই আমার মনে হয় সেগুলি ব্যবহার করেন, কিন্তু নিম্নবিত্তের লোক খোলা তেলও ব্যবহার করছে। এবং বোতলজাত তেল সবচেয়ে সঠিক প্রসিডিউর মেনটেন করে বা যে উপাদানগুলি দরকার সেই যেভাবে সয়াবিন ব্যবহার করা হয় আমাদের দেশের রান্নায় এখন, তো হচ্ছে সলভেন্ট এক্সট্রাকশন মেথডটা যে ঠিকঠাক মতো ব্যবহার করেই তেলটা উৎপাদন করা হচ্ছে, এটা কিন্তু নিশ্চয়তা সব ক্ষেত্রে আছে। তো বোতলজাত তেল এবং যেটা পার্থক্য হয় সেটা হচ্ছে বোতলজাত তেল আমরা দেখি যে 45 থাকে, এ ডি এবং ই 45 হচ্ছে ফ্যাট সলিউবল ভিটামিন। তো সেই 45 যখন থাকে তখন সেই তেলটা আরো বেশি এনরিচ হয় এবং যে কোনো ধরনের মানে এই ভিটামিনস এর ডেফিসিয়েন্সি থেকে সেটা আমাদেরকে রক্ষা করতে পারে ওই তেলটা কনজিউম করলে। 45 না থাকলেও যে খুব বেশি সমস্যা তা নয়, কিন্তু আমার কথা হচ্ছে যে ক্লেমটা করা হচ্ছে সেই ক্লেমটা আসলে ঠিকঠাক মতো ইন্ডাস্ট্রিগুলো আছে কিনা, এটাও একটা দেখার বিষয়। এবং এরকম হতে পারে যে আমাদের বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষে আপনারা হয়তো জানেন বা অনেকে হয়তো জানেন না যে অনেকগুলি রেগুলেশন আছে কিন্তু, যেমন খাদ্য স্পর্শক বিধিমালা, আমাদের লেবেলিং প্রবিধানমালা, এরকম আমাদের কিছু প্রবিধানমালা আছে। তো যখন কোন একটা প্যাকেটজাত খাবার বা বোতলজাত তেলের ব্যাপারে যদি বলি, সেই লেবেলিং এবং প্যাকেজিং রেগুলেশনটা মানা হচ্ছে কিনা,
যেমন আমাদের প্রবিধানমালায় লেখা আছে যে বোতলের আয়তন অনুপাতে ফন্ট কতটুকু করতে হবে, পুষ্টিগত তথ্য অবশ্যই থাকতে হবে, ব্যাচ এবং লট নাম্বার অবশ্যই উল্লেখ থাকতে হবে, বাংলা এবং ইংরেজি, বাংলায় তো থাকতে হবে এবং পাশাপাশি যদি সম্ভব হয় বা যদি কোম্পানি মনে করে তাহলে ইংরেজিতেও সব তথ্যগুলি কবে তৈরি হয়েছে, কবে সেটা প্যাকেজজাত করা হয়েছে, মেয়াদ উত্তীর্ণের তারিখ কবে, এই ধরনের ক্রাইটেরিয়া দেওয়া আছে যে মৌলিকীকরণ করলে বা প্যাকেজজাত করলে এই তথ্যগুলি থাকতেই হবে। তো এটা একটা পজিটিভ দিক যে এই জিনিসগুলো আছে কিনা আমরা দেখতে পারি, বা না থাকলেও আমরা হয়তো সেই কোম্পানিকে বলতে পারি যে এই তথ্য সন্নিবেশিত নেই, আপনি সন্নিবেশ করুন। কিন্তু খোলা তেলের ক্ষেত্রে এই নিশ্চয়তা আমরা দিতে পারি না। আমরা জানি না সেই তেলটা কবে এক্সট্রাক্ট করা হয়েছে, কবেই বা হচ্ছে ট্রান্সপোর্ট করা হয়েছে, কবে পাঠানো হয়েছে। প্লাস হচ্ছে বোতলজাত তেলের ক্ষেত্রে যেটা হয়, ইন্ডাস্ট্রিতে সেটা অটোমেটেড মেশিনে ক্যাপিং করা হয়। তো সেই ক্ষেত্রে সেই বোতলটা বাইরে বা যে কোনো ধরনের এক্সট্রানিয়াস ম্যাটার যেটা বলে সেখান থেকে তেল ড্রামে করে বাজারে বিক্রি করা হচ্ছে, তখন কিন্তু তেলটা খোলা থাকছে মানে বাইরে ধুলাবালু পড়েও কিন্তু সেটা নষ্ট হতে পারে। এবং খাদ্য স্পর্শক বিধিমালার কথা আমি যেটা বললাম যে সাধারণত তেলগুলো কিন্তু 3টি বোতলে করা হয়, যেটা ফুড গ্রেডের। কিন্তু খোলা তেল যখন ড্রামে রাখছে অন্য কোনো কিছুতে রাখছে সেটা আমরা জানি না সেটা আসলে ফুড গ্রেডেড কিনা বা আমাদের খাদ্য স্পর্শক বিধিমালা সেটা মেনটেন করা হচ্ছে কিনা। এবং ইদানিং আমরা যেটা শুনতে পাই সেটা হচ্ছে যে ভোজ্য তেল, সয়াবিন তেলের সাথে পাম অয়েলটা মিক্স করা হচ্ছে। এটা কিন্তু এক ধরনের ভেজাল। পাম অয়েলটা মিক্স করা হলে তাহলে আপনি কিন্তু সেটা বুঝতে পারবেন না, কারণ পাম অয়েলের টেম্পারেচারটা এরকম, আমাদের যেই সামারে আমাদের দেশে যে টেম্পারেচারটা থাকে ওই টেম্পারেচারে লিকুইডই থাকবে, লিকুইড ফর্মেই সেটা থাকবে, ধরার কোনো উপায় নেই। আপনি বুঝতে পারবেন হয়তো যখন শীতকাল, তখন জমে যাবে। এখন জমে যাওয়ার কারণটা হচ্ছে পাম অয়েলে কিন্তু স্যাচুরেটেড ফ্যাটের পরিমাণটা অনেক বেশি থাকে। স্যাচুরেটেড ফ্যাটের বেশি থাকার কারণে পাম অয়েলটা শীতকালে আমাদের দেশের তাপমাত্রায় জমে যায়। আমি যেটা বললাম যে 25 থেকে 35% যেই ক্যালোরি আসতে হবে ফ্যাট থেকে, সেটার মধ্যে কিন্তু আবার স্যাচুরেটেড, আনস্যাচুরেটেড, পলিআনস্যাচুরেটেড এবং ট্রান্স ফ্যাট, এটা করে থাকতে হবে, এটারও কিন্তু একটা আমাদের রেকমেন্ডেশন আছে। স্যাচুরেটেড ফ্যাট কোনোভাবেই 7% ক্রস করা যাবে না ডেইলি কন্টাক্টে। এখন আমরা যদি সয়াবিন তেল ভেবে পাম অয়েলটা আমরা ইউজ করি বা পাম অয়েল খাই, তাহলে কিন্তু দেখা যাবে যে স্যাচুরেটেড পরিমাণটা বেড়ে গেছে। এবং সয়াবিন তেল আরো যে প্রপার্টি আছে, বিভিন্ন তেলের তো বিভিন্ন ধরনের প্রপার্টিস থাকে। তো সয়াবিন তেলে মনোআনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড এবং পলিআনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডের পার্সেন্টেজ কতটুকু, পাম অয়েলে কিন্তু সেই পার্সেন্টেজটা কম, স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডের পার্সেন্টেজটা বেশি। তো সেই ক্ষেত্রে পাম অয়েলটা কিন্তু আমরা সবসময় বলি যে হার্টের জন্য আসলে পাম অয়েলটা খুব বেশি ভালো না, যেহেতু স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড। এবং যদি আপনি ক্লেম করেন যে এটা সয়াবিন তেল কিন্তু আপনি একটা মিক্সড খাওয়াচ্ছেন, সেটা তো অ্যাডাল্টারেশন, এবং সেটা বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের যে নিরাপদ খাদ্য আইন, সেটার মাধ্যমে কিন্তু ওটা দণ্ডবিধির আওতায় পড়ে আর কি। জি, অ্যাডাল্টারেশন বিষয়ে আমি আমার আপনার কাছে আবার একটু আসবো একটু পরে, যে আপনি যদি একটু পজ নেন। আমি জি জি অবশ্যই। আপনার কথার সূত্র ধরে আমি কিছু প্রশ্ন রাখতে চাই জনাব কাউসারুল ইসলামকে। যা ফারিয়া আজাদ আমাদেরকে চমৎকার করে বললেন, বোঝালেন যে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের এই আইনের আওতায় যে প্রবিধান হয়েছে, সেই প্রবিধান অনুযায়ী কোম্পানিগুলোকে তাদের যে পণ্য, বিশেষ করে তেল যে পণ্যটা আছে, তেলের যে বোতল, সেই বোতলের লেবেল দিতে হবে। সেই লেবেলে পুষ্টি উপাদান উল্লেখ থাকতে হবে, প্রোডাকশন ডেট, এক্সপায়ারি ইত্যাদি ইত্যাদি সেগুলো থাকতে হবে, এটা বাংলায় লেখা হতে হবে। এবং স্যাচুরেটেড ফ্যাটের পরিমাণ 7% বেশি হতে পারবে না। তিনি আরো অনেকগুলো প্যারামিটারের কথা বললেন, আমি এই কয়টাও যদি বলি। আপনি কি আমাদেরকে একটু বলতে পারেন যে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কাছে এরকম কোনো ডেটা রয়েছে কিনা, বা আপনারা আপনারা জানেন কিনা? বাজারে তো অনেক অনেক কোম্পানির, কিছু নামকরা কোম্পানি অবশ্যই আছে, কিন্তু কিছু অত নামকরা নয় এরকম কিছু কোম্পানির তেলও পাওয়া যাচ্ছে। আপনাদের কি মনে হয় কত পার্সেন্ট তেলে বাংলাদেশে, আমি বোতলজাত তেলের কথাই বলছি, খোলাটা যেহেতু আলোচনায় আমরা আনছি না, তো বোতলজাত তেলের কত পার্সেন্ট তারা আপনাদের এই প্রবিধান মেনে চলছে, বা এই ব্যাপারে আপনাদের ফাইন্ডিংস কি?
থ্যাংক ইউ, আপনাকে ধন্যবাদ প্রশ্নের জন্য। আর ফারি আজাদকেও অসংখ্য ধন্যবাদ, সে রাইটলি মেনশন করেছে। আমি আপনার প্রশ্নে যাওয়ার আগে কিছু স্ট্যাটিস্টিক্স আপনাদেরকে দিতে চাই। সেটা হচ্ছে যে আমাদের কনসাম্পশন লেভেলটা কোথায় আসছে। ভোক্তারা আমাদের গত 8 বছরে আমাদের এই তেল, ভোজ্য তেলের গ্রহণের মাত্রা কিন্তু ডাবল হয়ে গেছে। এটার সাথে ইকোনমিক একটা রিলেশনশিপ আছে, যে আমাদের ইকোনমিক এমানসিপেশন যেটা হয়েছে, ইকোনমিক উন্নতি যে হয়েছে, মানুষের পার্চেজিং পাওয়ার বেড়েছে, সেই কারণে ভোগের মাত্রাও বেড়েছে। অ্যাজ ওয়েল এজ আমাদের যে অনেক ইন্ডাস্ট্রি ডেভেলপ করেছে, আমরা দেখেছি যে আমাদের যে অ্যাগ্রো প্রসেসিং ইন্ডাস্ট্রি গুলো আছে সেগুলো প্রচুর বাইরে এক্সপোর্ট করছে। $1 বিলিয়ন আমরা এক্সিড করেছি। আমরা খুব তাড়াতাড়ি আরো বেশি অগ্রসর হব। সেক্ষেত্রে প্রচুর কিন্তু আপনার এই তেল ব্যবহৃত হচ্ছে। এখন তেল যেটা মেইনলি কিন্তু আমরা বাইরে থেকে সেটা ইম্পোর্ট করি। অ্যাবাউট 95% কিন্তু তেল কিন্তু আমাদের যে রিকোয়ারমেন্ট, অ্যাবাউট 2.6 মিলিয়ন বা 26 লাখ মেট্রিক টন যেটা আমাদের প্রয়োজন হয় বাৎসরিক, সেটা 95% কিন্তু আমরা বাইরে থেকে ইম্পোর্ট করে আনি। আমাদের যে ইয়া হয়, বিশেষ করে মাস্টার্ড, এটা একটু বেশি হয়। এছাড়া আমাদের সিসেম হয়, গ্রাউন্ডনাট হয়, এবং আপনার এগুলোতে সানফ্লাওয়ার কিছু হয়, সেগুলো ভেরি লিমিটেড। এটা ধরেন 5 লাখ টনের বেশি না, দ্যাট মিনস Right. 500,000 টনের বেশি না। সুতরাং আমাদের কিন্তু ইম্পোর্টের উপর ডিপেন্ড করতে হয়। যারা ইম্পোর্টার আছেন, সেক্ষেত্রে সারা ওয়ার্ল্ডের যে তেলগুলো আছে, সেই তেলগুলো কিন্তু বিভিন্ন গ্রেড আছে। এখন আমরা সেই এডিবল সেটা আমরা কি অ্যালাউ করছি, কিন্তু কোন গ্রেডের তেল আনছি সেটা কিন্তু একটা বিষয়। যারা ইম্পোর্টার, তারা গ্লোবাল মার্কেট যে কম্পিটিশন আছে, সেই কম্পিটিশনে কোনটার প্রাইস কিরকম, আমাদের কনজিউমার কোন লেভেলের তেলটাকে পছন্দ করবেন, কত প্রাইস হলে তার অ্যাফোর্ডেবল হবে, তারা কিনতে পারবে, সেই বিষয়টা কিন্তু তাদের মার্কেট যাচাই করে তারা সেটা আনেন। এবং সেটা কোয়ালিটি নিয়ে কিন্তু বিএসটিআই সেটাকে ইয়া করে, হ্যাঁ এটা এটা পারমিশনটা দেয়। এটা এখনো নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সেদিকে যায়নি। আমরা রুলস এন্ড রেগুলেশন করেছি, আমরা অ্যাওয়ারনেস প্রোগ্রামে গিয়েছি, আমরা ইন্ডাস্ট্রি লেভেলে মানুষকে ইন্ডাস্ট্রি লেভেলে ওদেরকে বলেছি তোমরা এই জিনিসগুলো করো, যেটা ফারি আজাদ বললো, যে তাদের প্যাকেজিং রাইটলি হইতে হবে, লেবেলিং রাইটলি হতে হবে, কোয়ালিটি যেটা বিএসটি যেটা করছে সেটাকে এনশিওর করতে হবে, এবং আপনার এক্সপায়ারি ডেটের মাঝখানে পিপলের কাছে সেটা পৌঁছতে হবে। সেই বিষয়গুলো কিন্তু আমার সামনে আছে। তো আমরা এখন যেটা করেছি, যে আমরা যেটা দেশে, ফারি আজাদ আরেকটা কথা বলেছে যে আমরা সয়াবিনও ইয়ে করছি, খাচ্ছি, আবার পাম অয়েলে খাচ্ছি। আসলে পাম অয়েল কিন্তু আমরা ডাবল ইম্পোর্ট করি, প্রায় 1.6 মিলিয়ন টন। দ্যাট মিনস, আর হচ্ছে সয়াবিন হচ্ছে 0.7 টু 0.8 মিলিয়ন টন। দ্যাট মিনস 7 থেকে 8 লক্ষ টন আমরা সয়াবিন ইম্পোর্ট করছি, আর পাম অয়েল করছি 1.4, মানে 14 লক্ষ থেকে 16 লক্ষ। দ্যাট মিনস ডাবল। এই পাম অয়েলটা কোথায় যাচ্ছে আসলে? মেইনলি এটা ইন্ডাস্ট্রিতে ব্যবহার হচ্ছে। আরেকটা কথা সেটা হচ্ছে যে আমাদের যে সয়াবিন সেটার সাথে কিন্তু পাম অয়েল মিক্স হতে পারে, এবং সেটার একটা অ্যাডভান্টেজও আছে। সেটা আমি সাইন্টিফিক ব্যাখ্যা তো ফারিয়া দিতে পারবে। এই দুইটার মিশ্রণে সেটা কোয়ালিটি নাকি সাস্টেনেবল কোয়ালিটি নাকি লংজিভ করে, সেটার একটা বিষয় আছে। তো সেসব রেসপেক্টে পাম অয়েল আর সয়াবিন মিক্সিং যে অ্যাডাল্ট্রেশন, দ্যাটস রাইট। এবং যারা ভোক্তা আছেন তারা রাইট ইনফরমেশন না পাওয়ার কারণে হয়তো মিক্সিং জিনিসটা করছেন, গ্রহণ করছেন, হয়তো পিওর সয়াবিন বা পিওর পাম অয়েল কোনটাই হতে পারছেন, বা দুইটা মিক্সিং হতে পারে। আবার অনেক ফার্ম আছেন বা অনেক ইম্পোর্টার আছেন, তারা রাইটলি সয়াবিনটাকে খাওয়াচ্ছেন, পাম অয়েলটাকে আলাদা রাখছে। দ্যাট কুড বি হ্যাপেন। তো এটা একটা আসলে মানে এটা ল্যাবের রিসার্চের বিষয় আছে। আমাদের নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, আমরা জাইকার সাথে, জাপানের সাথে আমরা কাজ করছি, আমরা রেফারেন্স ডেভেলপমেন্ট প্রতিষ্ঠার চেষ্টা করছি। আমরা যখন সেই সক্ষমতা অর্জন করব, তখন হয়তো আমরা রাইটলি বলতে পারবো যে আমাদের তেলের পজিশনটা এই জায়গায় আছে। তো এখন যারা এটা নিয়ে রিসার্চ করছেন, ঢাকা ইউনিভার্সিটি আছেন, বিভিন্ন ইউনিভার্সিটি গুলো আছে, আমরাও প্রাইভেট বিভিন্ন ইয়েগুলো আছে, ল্যাবরেটরি, সেই জায়গায় আমরা পাঠাচ্ছি বিভিন্ন সময় স্যাম্পল। সেখান থেকে আমাদের যে ফাইন্ডিংস গুলো আছে, সেগুলো দিয়ে আজকের এই প্রোগ্রামে এইভাবে ঢালাওভাবে বলা উচিত হবে না। তবে একটা কথা বলতে চাই, কেন আমরা বোতলজাত তেলকে এমফাসাইজ করছি, গুরুত্ব দিচ্ছি, সেটার কারণ অনেকগুলা, যেটা অনেকগুলো ফারিয়া আজাদও বলেছে। আমি একটু অ্যাড করি সেটার সাথে। নর্মালি আমরা বাজারে যে খোলা তেল যেটা পাচ্ছি, সেটা প্লাস্টিকের ড্রামে তারা সংরক্ষণ করছেন, সরবরাহ করছেন, সংরক্ষণ করছেন, এবং সেখান থেকে তারা বিক্রয় করছেন। এই প্লাস্টিকের ড্রামগুলা মেইনলি বেশিরভাগই আপনার কেমিক্যাল ড্রাম। এই কেমিক্যালটা রাইটলি সেই প্লাস্টিকের ড্রাম থেকে যে রিমুভ হয়েছে, ক্লিন হয়েছে, এই সার্টিনিটি কিন্তু নাই। তো যার কারণে আপনার প্লাস্টিকের ড্রামে তেল রাখার পর সেটা যে বিক্রি হচ্ছে, এতে করে তেলের কোয়ালিটি নেমে যাচ্ছে। সেকেন্ড হচ্ছে এটা এটা যে মোড়কীকরণ,
এটা কিন্তু রাইট ওয়ে না, সেটা ফুড গ্রেডেড প্লাস্টিক না, সেটা বোতল ইয়ার জন্য তেলের জন্য অ্যাপ্রোপ্রিয়েট না, এটা একটা সাইড গেল। সেকেন্ড হচ্ছে ড্রামগুলোতে কোনো লেবেলিং নাই, সেটা কোত্থেকে আসছে সেটা কিন্তু মেনশন করা থাকে না, বা কারা ইম্পোর্টার সে তেলটা গুণাগুণকে সেই জিনিসগুলো মেনশন করা থাকে না, যার কারণে আমাদের ট্রেসেবিলিটি যেটা সেটা মেনটেন হলো না। ট্রেসেবিলিটি মিনস কোত্থেকে তেল আসছে, কিভাবে এ পর্যন্ত আসলো, আমরা যে সেটাকে দেখে তার রুটকে খুঁজে বের করব, এবং তেলের কোনো কোয়ালিটি যদি খারাপ হয় সেক্ষেত্রে রেসপেক্টিভ প্রতিষ্ঠানকে আমরা ধরবো, ইম্পোর্টারকে ধরবো, সেই সুযোগটুকু সেই আমাদের সুযোগটা সামনে থাকে না। নাই। জি, এবং অন্যান্য প্রতিষ্ঠানেও সেই সক্ষমতা সুযোগটা নাই। যদি জেনেও ফেলি আমরা, কিন্তু যেহেতু ডকুমেন্টস নাই, সেহেতু এটা যে কেউ অস্বীকার করতে পারে, আমরা মানে আইনগত ব্যবস্থা নিতে পারি না। সেই প্রেক্ষাপটে আমরা বলেছি যে তেলের গুণগত মান যদি অক্ষুণ্ণ রাখতে হয়, এবং তেলের এক্সপায়ারি ডেটের কথা যদি চিন্তা করি, ফারিয়া যেটা বলছে ফর্টিফিকেশনের কথা, ভিটামিন এ ফর্টিফিকেশন, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর এভরিওয়ান, বিশেষ করে আমাদের পুয়ার শ্রেণী বা ভিলেজার্স যারা আছেন তাদের জন্য খুবই দরকার, তাদের পুষ্টির জন্য দরকার। কারণ আমরা জানি তেল হচ্ছে ভেরি রিচ একটা উপাদান খাবারের, যেটার মাধ্যমে আমরা ভিটামিন এ ফর্টিফিকেশন করতে চাই বাচ্চাদের জন্য, সিনিয়রদের জন্য, সবার জন্য সেটা দরকার, এবং তারা কনজিউম করে ভেরি লিমিটেড। এটা যদি রাইট কোয়ালিটি না হয়, এটা যদি এ ফর্টিফিকেশন না থাকে, তাহলে আসলে ক্রেতারা প্রতারিত হচ্ছেন। এবং সেটা যেহেতু আমাদের সুপারভিশন, মনিটরিং এর এবং আইনগত ব্যবস্থার সুযোগ থাকে না খোলা তেলের ক্ষেত্রে, এই জন্য আমরা চাই যে আসলে খোলা তেলের টাকে আমরা স্টপ করার জন্য আমরা এনকারেজ করছি, গেইন এনকারেজ করছে, হেলথ মিনিস্ট্রি আছে, বাণিজ্য মন্ত্রণালয় আছে, খাদ্য মন্ত্রণালয় আছে, সবাই সম্মিলিত প্রয়াস চালিয়েছে, সিভিল সোসাইটি ট্রাই করছে, আপনার মিডিয়া গুলো কাজ করছে, পিপল অ্যাওয়ারনেস এর জন্য কাজ করছে। সুতরাং আমরা আমাদেরকে এই খোলা তেল থেকে আসলে আমাদেরকে এই বোতলজাত তেলে ফিরে যেতেই হবে। যদিও আরেকটা কথা ফারিয়া বলেছে, বোতলজাত হলি। যে জি, কাউসার ইসলাম সাহেব, আমাকে জাস্ট, আমি আপনাকে থামাচ্ছি না, আমি শুধু একটা প্রশ্ন রাইট রাইট আপনাকে মাঝখানে করে রাইট। রাখতে চাচ্ছি, সেটা হচ্ছে যে আপনি কি আমাদেরকে একটু বলতে পারেন যে বাংলাদেশে বর্তমানে এই মুহূর্তে আমাদের খোলা তেল বিষয়ক রেগুলেশন কি আছে? মানে একজন চাইলেই খোলা তেল বিক্রি করতে পারবে, নাকি এর কোনো কোনো মিনিমাম বিধিবিধান কোনো কিছু মানতে হয় কিনা, এই মুহূর্তে রেগুলেশনটা কি আছে? আমার মনে হয় না এই ধরনের কোনো রেস্ট্রিকশন আছে বলে আমার জানা নাই। তবে আপনাকে আচ্ছা, পরিসংখ্যানটা দিতে পারি, আমাদের দেশে যে তেলটা আসছে 35% আমরা বোতলজাত হচ্ছে, মার্কেটে যাচ্ছে, আর 65% খোলাভাবেই চলছে। আরেকটা বিষয় আচ্ছা, বলি, এই খোলা তেলের বেশিরভাগ কিন্তু ইন্ডাস্ট্রিতে ব্যবহৃত হচ্ছে, এবং ভিলেজার্সটা ও সেই তেলটা কিনছে, যেহেতু প্রাইসটা কম থাকে, বোতলের যে প্রাইস কস্টিং সেটা বেয়ার করতে হচ্ছে না তাদেরকে, যার কারণে যারা নিম্নবিত্ত বা ভিলেজার্স যারা আছে তারা খোলা তেলটাকে কিনতে আগ্রহী হন, বোতলের পয়সাটা তারা সেভ করতে চান। কিন্তু অন দ্য আদার হ্যান্ড তারা যে ফর্টিফিকেশনের, আরেকটা বিষয় বলি আপনাকে, বোতলজাত যেগুলো আছে সেগুলো কিন্তু ইন্ডাস্ট্রির লেবেলিং থাকে, এবং সেটা সিল করা থাকে। তো এটা ফর্টিফিকেশন মাত্র 100% না হলেও সাম সর্ট অফ একটা ডিগ্রি আমরা চিন্তা করতে পারি, মোর দেন 50, মোর দেন 70, এই ধরনের ফর্টিফিকেশন হচ্ছে ভিটামিন এ। কিন্তু ইন কেস অফ আপনার যে কোলাতেল যেটা, সেক্ষেত্রে কিন্তু সেই সুযোগটা কিন্তু নাই। এটা না করলেও কেউ মানে জবাবদিহিতা যেহেতু নাই, সেখানে ওদের ফর্টিফিকেশন মাত্রাও কিন্তু কম। তো সেই কারণে আমাদেরকে বোতলজাত খাবার তেলে যেতে হবে। আরেকটা বিষয় বলি, বোতলজাত তেলটা যে হলেই ভালো হবে, এটা তো অ্যাডাল্ট্রেশন একটা কথা আসছে, যে সয়াবিন এন্ড পাম অয়েল মিক্সিং, এবং সেটা অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ দুইটাই আছে, আমরা কোনোটাকে ইগনোর করতে পারি না। আমিও একটা দেখেছিলাম স্টাডিতে, ইউএস এর জার্নালে সম্ভবত, সেক্ষেত্রে মিক্সিং তেলটাই হয়তো স্বাস্থ্যের জন্য ভালো। যাই হোক, সেই প্রসঙ্গে যাচ্ছি পরে। এখন যেটা হচ্ছে যে আমরা যে বোতলজাত তেলটা খাচ্ছি, সে বোতলজাত তেলের ভিতর সূর্যের আলো প্রবেশ করলে কিন্তু এটা গুণাগুণটা নষ্ট হয়। এটা ফারিয়া আচ্ছা, সায়েন্টিফিক ব্যাখ্যা দিতে পারবে। তো সেই ক্ষেত্রে আমাদের যে একসময় আমরা ইউএস থেকে সারা পৃথিবীর যে সয়াবিন উৎপন্ন হয়, আমরা কিন্তু মেইনলি আমরা যারা কনজিউম করি, ভোগ করি, তারা কিন্তু সয়াবিনটা কিনি। আর পাম অয়েলটা ইন্ডাস্ট্রিতে ব্যবহৃত হয়, যেহেতু এটাকে ক্রিস্পি করার জন্য আমাদের আপনার চানাচুর বলেন, বিভিন্ন রকম প্রোডাক্ট বলেন, সেটা ক্রিস্পি করার জন্য কিন্তু পাম অয়েলের ইউজ হয়। আপনার সয়াবিন দিয়ে কিন্তু সেটা পারবেন না। ডালডা হুম, বনস্পতির যেটা, সেটা ক্রিস্পি করে খাবার। এটা আচ্ছা, আচ্ছা, হাইড্রোজেনেটেড একটা তেলকে যখন হাইড্রোজেনেটেড করা হয়, এটা তখন সেটা আপনার ট্রান্সফেটে পরিণত হয়, ডালডাতে পরিণত হয়, এবং সেটার একসময় নোবেল পুরস্কার পেয়েছিল এই উদ্ভাবনের জন্য। কিন্তু এখন দেখা যাচ্ছে সেটার জন্য হার্ট ডিজিজ হচ্ছে, ওবেসিটি হচ্ছে, আপনার বিভিন্ন রকমের ডিজিজের কারণ হচ্ছে, ক্যান্সারের কারণ হচ্ছে। এখন আবার বলা হচ্ছে যে না, আমরা ট্রান্সপোর্ট থেকে দূরে সরে যাব, আমরা ডালডা খাবো না, আমরা হাইড্রোজেনেটেড কোনো তেল খাবো না। এবং যে তেলটা বারবার রিপিটেডলি ফ্রাই করা হয় যে তেলের ভিতরে, সেই তেলটা নিজেই অটোমেটিক্যালি আবার সে ট্রান্সফেটে পরিণত হচ্ছে।
ইন্ডাস্ট্রিতে যে তেলটা ব্যবহার হয় সেই তেলটা রিপিটেডলি তারা ভাসতেছে, সেটা ট্রান্সপোর্টে পরিণত হচ্ছে। সেক্ষেত্রে কিন্তু আমরা যেটা দেখছি পাম অয়েলের যে ডাবল ডিমান্ড ডিউ টু ইন্ডাস্ট্রিয়াল ডিমান্ড, এবং গ্রামে গঞ্জে যেটা দেওয়া হচ্ছে ইন দ্য নেম অফ সয়াবিন মিক্সিং অ্যাজ ওয়েল অ্যাজ আপনার পাম অয়েলও দিতে পারে, যেটা যেহেতু আমাদের সামার সিজনে তাপমাত্রা বেশি থাকে, সেটা জমে যায় না, সেক্ষেত্রে প্রতারিত হওয়ার সুযোগ আমাদের ইয়াদের আছে, ক্রেতাদের আছে। কিন্তু আরেকটা ইনফরমেশন দিই আপনাকে, কেন এই অ্যাডাল্ট্রেশনটা হবে, কেনই বা মিক্সিং করবে, কেনই বা আমরা খোলা বাজার বিক্রি করব, এটার পিছনে কতগুলো কারণ আছে। আমরা দেখছি যে বর্তমানে এখন যে স্ট্যাটিস্টিক্স আছে, আপনার যে তেলের যে স্টক গ্লোবালি, সেটা গত 5 বছর ভিতরে সর্বনিম্ন। এটার কারণ হচ্ছে মোস্টলি আপনার সয়াবিনটা প্রডিউস হচ্ছে ইয়েতে ব্রাজিল অ্যান্ড ইউএসএ। তো ড্রাউটের কারণে সেই আপনার সয়াবিনের প্রোডাকশন কমে গেছে, তো যার কারণে প্রাইস জাম্প করেছে, সয়াবিনের ডিমান্ড বেড়ে গেছে। তো যেহেতু পাম অয়েল একটা এডিবল অয়েল, এখন সেটার প্রাইসও বেড়ে গেছে। সো এই কারণে গ্লোবালি আমাদের দেশে আমরা দেখছি ভেরি রিসেন্টলি কয়েকবার তেলের দাম বেড়েছে এবং অনেক গুণ বেড়ে গেছে, পিপলের পার্চেজিং পাওয়ারের উপর, বাজেটের উপর সেটা ইম্প্যাক্ট পড়ছে। তো আমরা যেটা চিন্তা করি যে আমরা যদি প্রপার নিউট্রিশনটা এনশিওর করতে চাই, ফর্টিফিকেশনটা যদি এনশিওর করতে চাই, তাহলে আমাদেরকে ইন্ডাস্ট্রিয়াল যে প্রোডাক্ট যেটা আছে সেটা সিলবদ্ধ হতে হবে, সেটা বোতলজাত হতে হবে, যাতে করে তাদের জবাবদিহিতা অ্যাকাউন্টেবিলিটিটা এনশিওর করা যায় এবং তাদের বিরুদ্ধে অ্যাকশনে যাওয়া যায়। জি। আর কাসরুল সাহেব, সেজন্য আমরা কাসরুল সাহেব, একটা প্রশ্ন আপনার জন্য। আপনি জি কি প্লিজ। এটা বলতে চাচ্ছেন যে বাংলাদেশে যে বোতলজাত সয়াবিন তেল বা অন্য তেলগুলো পাওয়া যাচ্ছে, সেটা আইনের আওতায় অবশ্যই অবশ্যই ফর্টিফাইড হতে হবে, পার্টিকুলারলি ভিটামিন এ ফর্টিফাইড হতে হবে? এটাই কি আমাদের বিধিবিধান, নাকি এটা জি আমাদের, ভলান্টারি? হ্যাঁ, এরকম গভর্নমেন্ট ইনস্ট্রাকশন আছে, এ ফর্টিফিকেশন দেওয়ার জন্য গভর্নমেন্ট ইনস্ট্রাকশন আছে। এটা আমি এ বাধ্যতামূলক? ফর্টিফিকেশন ছাড়া এটা মার্কেটে দিতে পারবো না, এরকমই আমি জানি। সেই ক্ষেত্রে অনেক সময় দেখা যাচ্ছে অনেক স্টাডিতে, যেটা যতটুকু হওয়ার কথা ছিল 100% ফর্টিফিকেশন যে মাত্রায় হওয়ার কথা ছিল, সেটা অনেক সময় কম সেই হয়। মাত্রায় হচ্ছে তো না? আচ্ছা। হ্যাঁ, সেই মাত্রায় হচ্ছে না, তা যদি কিন্তু হয়, একটা এটুকু। প্রশ্ন এসছে, সম্পূরক একটা প্রশ্ন আপনার জন্য। জি জি আমি সরি, আমি আপনাকে থামাচ্ছি না, যেহেতু আপনি ওকে কর্তৃপক্ষের ওকে মানুষ, ওকে জি সেজন্য আপনার জি কাছে একটু ক্লারিফিকেশন গুলো নিচ্ছি। রাইট। যেমন আমাদের শাকিল আহমেদ সাহেব, তিনি একটি প্রশ্ন করেছেন। তিনি বলছেন, প্রতিদিন যে প্লাস্টিকের ড্রামে করে শত শত লিটার খোলা তেল বিক্রি হচ্ছে, সেগুলো যদি জনস্বাস্থ্যের জন্য হুমকি হয়, তাহলে এই বিষয়ে কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নিচ্ছে না কেন? নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ আছে, আমাদের ভোক্তা অধিকার আইন আছে, বিএসটিআই আছে, অনেক রকমের আছে, আমরা জানি। তাহলে নিচ্ছে না কেন, এই একটা প্রশ্ন। আর আপনি যেটা একটু আশঙ্কা ব্যক্ত করলেন, যদিও এভিডেন্স আমাদের কারো কাছে নাই, যে ভিটামিন এ ফর্টিফাইড হওয়ার কথা ছিল তেলগুলো, কিন্তু হয়তো সঠিকভাবে সেটা করা হচ্ছে না, এটা একটা আশঙ্কা ব্যক্ত করেছেন। তো এই আশঙ্কাকে একটা কনফার্ম করার কি উপায়, বা এখানে কর্তৃপক্ষ কি করছে, কি ভাবছে, যদি একটু ব্যাখ্যা দিতেন। আমি আশঙ্কা বলছি না, অনেকে 100% করেছে, অনেকে 75% করেছে, অনেকে 60% করেছে, এমন সেটা স্টাডি থেকে সেই জিনিসটা পাওয়া যাচ্ছে। এটা স্টাডিতে পাওয়া যাচ্ছে, কিন্তু সবাইকে ঢালাওভাবে সেটা বলার সুযোগ নাই। এটা এটা আমরা বলতে পারি না, ছোট্ট কয়েকটা স্যাম্পল টেস্টের মাধ্যমে আমরা ইনফারেন্স ড্র করতে পারি না যে এভরিওয়ান ইজ ব্যাড, এভরিওয়ান ইজ গুড, ওইভাবে আমরা কিন্তু বলার সুযোগ নাই। তবে আমরা এই ধরনের ফাইন্ডিংস পাচ্ছি, এই জন্য আমরা চিন্তা করছি যে আমাদের খোলা তেলের চেয়ে বোতলজাত তেলের ফর্টিফিকেশন যেহেতু একটা সার্টেন মাত্রায় থাকেই, পূর্ণাঙ্গ না থাকলেও বা বেশি কম বেশি থাকে, সুতরাং বোতলজাত তেল খোলা তেলের চেয়ে বেটার। তো আর বোতলজাত আরেকটা ডিমেরিটস বলি, একসময় আমরা ইউএস থেকে কিন্তু সয়াবিন তেলের জার আসতো, আপনারা খেয়াল করেছেন কিনা? সেই জারগুলো কিন্তু এখন আমাদের দেশে যে বোতলগুলো দেখি, ট্রান্সপারেন্ট বোতল, সেরকম ছিল না কিন্তু। আমরা কিন্তু তেলকে দেখতে পেতাম না, আপনার মনে আছে? একসময় বিশেষ করে আর্মিদের জন্য সেই তেলগুলো আনা হচ্ছিল। আমরা যখন ছোট্ট ছিলাম, আমরা তখন সেই জিনিসগুলো জানতাম, আমরা দেখেছি। কেন এটা হতো? ট্রান্সপারেন্ট তেলের ভিতরে সূর্যের আলো প্রবেশ করাটা সমীচীন নয়, এটা কোয়ালিটি ডেটোরিয়েট করে। তো সেক্ষেত্রে এখনো বাইরে থেকে আমরা যেরকম অলিভ অয়েল ইউজ করি, বা আমরা টার্কি থেকে দেখি যে বিভিন্ন ইয়েতে কন্টেনার, টিনের কন্টেনারে করে কিন্তু আমাদের তেল আসছে। এটার কোয়ালিটি মেনটেন করে, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো উই ওয়ান্ট টু এমফাসাইজ যে বোতলজাত হলো বা প্লাস্টিকের কন্টেনারে হলো, সেটা যেন এরকম হয় যাতে করে এই সূর্যের আলো প্রবেশ করতে না পারে। এটা একটা বিষয়। 3 নম্বর বিষয় আরেকটা, আমি আমি যারা ভিউয়ার্স আছেন তাদের জন্য বলি, যে আমরা বাজারে যে তেলটা দেখি, সেটা স্বচ্ছতা যত বেশি দেখি, সেটা আমাদের কাছে তত বেশি ভালো মনে হয়।
আসলে ন্যাচারাল কালারের উপর যখন ব্লিচিং করা হয়, ন্যাচারাল যে কালার আছে তেলে সেটার উপর ব্লিচিং করার কারণে সেটা সাদা হয়ে যাচ্ছে এবং এত করে কোয়ালিটি ডেটোরিয়েট করছে। আমরা সঠিক আচ্ছা। পুষ্টিগুণ যেটা থাকার কথা সেটা নিচে নেমে যাচ্ছে, নিম্নমান হয়ে যাচ্ছে। বাট উই লাইক টু সি দ্য ট্রান্সপারেন্ট থিং। আমরা মনে করি এটাই বুঝি ভালো, এটা যেহেতু স্বচ্ছ। সেই জন্য আমি বলবো যে এই স্বচ্ছতার দিকে যেন সবাই জানবে এই বিষয়গুলো নর্থদের। এই জন্যই কন্ট্রোলিং অথরিটি আছে, রেগুলেটরি অথরিটি আছে, তারা এটা এনশিওর করবে যাতে করে পিপল প্রতারিত না হতে পারে। সেই জন্য আমি নিজের পার্সোনাল আমি মনে করি যে এমন কন্টেনার বা এমন বোতলে রাখা উচিত তেলটাকে যেটা সূর্যের আলো প্রবেশ করবে না, অ্যাজ ওয়েল অ্যাজ তেলের কালারটাও ভোক্তারা দেখতে পাবে না। একেবারে ন্যাচারাল কালারটাই যেন বোতলের ভিতরে, ন্যাচারাল কালারের তেলটা যেন বোতলে ইনসার্ট করা হয়। সেটা যদি এনশিওর করা হয় তাহলে কারোর প্রতারিত হওয়ার সুযোগ নাই। এবং আরেকটা যদি মনে করি যে টিন যেটা আছে সেটাকেও আমরা মাত্রা সার্টেন মাত্রা ইউজ করতে পারি। আর একটা বিষয় বলি, সেটা হচ্ছে যে বাইরে থেকে যে আমাদের ইম্পোর্টার যারা আছেন 26 লক্ষ টন, এখন 35% আপনার আমাদের মার্কেটে বোতলজাত করে দিচ্ছেন। আমরা এখনই যদি তাদের উপর ওইভাবে বলি যে তোমরা খোলা বাজারে বিক্রি করতে পারবে না, আমরা যদি বলছি ওদেরকে কাউন্সিলিং করছি, ওদের পরামর্শ দিচ্ছি, তারাও এগ্রিড যে আমরা বোতল করতে পারি, পলিপ্যাক করতে পারি, আমরা সেদিকে যাচ্ছি। এবং সেই ক্ষেত্রে তাদের একটা সময়ও প্রয়োজন। কারণটা হচ্ছে যে তাদের এই যে অ্যানাদার যে আপনার 65% তেল যেটা আছে সেটাকে এই কন্টেনারের মাধ্যমে সাপ্লাই দেওয়ার জন্য তাদের সেই প্ল্যান্টও তৈরি করতে হবে, সে প্লাস্টিকের বা টিনের যেটি হোক। আর একটা বিষয় আপনাকে বলি আপনাদের সবার জানার জন্য, সেটা হচ্ছে যে আমরা ফুড গ্রেডেড প্লাস্টিক কিন্তু আমাদের খাবারের ক্ষেত্রে ইউজ করছি। এই ফুড গ্রেডের যে প্লাস্টিকটা, এইটা যদি আমরা ইউজ করতে থাকি, কিন্তু দেশে কিন্তু আপনার প্লাস্টিকের গার্বেজ হয়ে যাচ্ছে। আমাদের বিভিন্ন ক্যানেল গুলা, আমাদের বিভিন্ন ড্রেন গুলা, এগুলো কিন্তু ভরে যাচ্ছে। শুধু এগুলো আমাদের ব্যবহার করে চিন্তা করতে হবে। আপনার জার্মানি, ইউএসএ, ওরা কিন্তু ফুড গ্রেডেড রিসাইকেল প্লাস্টিকের বোতল এবং কন্টেনার তৈরি করছে। তো ওদের যে স্টাডি যেটা আছে সেই স্টাডি অবলম্বন করে যদি আমরা ওই ধরনের নীতিমালা তৈরি করি যে আমরাও রিসাইকেলিং এর মাধ্যমে আমাদের পুরাতন ফুড গ্রেডের প্লাস্টিককে আমরা নতুন করে ফুড গ্রেডেরই আবার কন্টেনার বা জার বা বোতল তৈরি করার অনুমতি দিই, তা সেক্ষেত্রে দুই দিক থেকে বেনিফিটেড হলাম। একদিকে হলাম যে পরিবেশ রক্ষা হলো, সেকেন্ড হলো হচ্ছে আমরা এগুলাকে ইউটিলাইজ করতে পারলাম, আমাদের ফরেন এক্সচেঞ্জ বেঁচে গেল, নতুন করে এই প্লাস্টিকের যে ইনগ্রেডিয়েন্টস আনার জন্য যে ব্যয়টা সেখান থেকে বেঁচে গেলাম। থার্ড হচ্ছে ট্রান্সপারেন্ট, যেহেতু আমাদের দরকার হবে না বোতলগুলা, একটু হেজি হলে ভালো হবে, সূর্যের আলো প্রবেশ করতে পারে না, পিপলও প্রতারিত হবে না, তো সেক্ষেত্রে প্রলুব্ধ হবে না। সেক্ষেত্রে আমাদের একটু হেজি বোতলও তৈরি করতে পারি। তো আর যেটা আপনার প্রশ্ন করেছেন একদম, কেন আমরা নির্লিপ্ত রয়েছে, আসলে নির্লিপ্ত কেউ নাই। নির্লিপ্ত থাকলে তো এই বিষয়গুলো আমরা জানতাম না, এই বিষয়গুলো আমরা স্টাডি আলোচনায় তো হতো না, রাইট। এই বিষয়ে ক্যাম্পেইন হতো না। আমরা সবাই ক্যাম্পেইন করেছি। একটা পলিসি ডেভেলপমেন্টের অনেকগুলো পার্ট আছে। উই হ্যাভ টু থিঙ্ক আওয়ার পিপল, লট অফ স্টেক হোল্ডার্স আর দেয়ার। পিপল হচ্ছে একটা স্টেক হোল্ডার, বিজনেসম্যান স্টেক হোল্ডার, ইম্পোর্টার স্টেক হোল্ডার, উই পিপল আর অলসো স্টেক হোল্ডার, যারা গভর্নমেন্ট আছে এবং যারা সিভিল সোসাইটি আছে, যারা মিডিয়া আছে, এভরিওয়ান ইজ দ্য স্টেক হোল্ডার, everyone is the part of government। এবং যিনি প্রশ্ন করেছে, হি ইজ অলসো এ পার্ট অফ দ্য গভর্নমেন্ট। সবাই আমরা গভর্নমেন্টের পার্ট। এখন সবাইকে অ্যাওয়ার হতে হবে, সবাইকে এই বিষয়ে আপনার একটা কনসেনসাসে চলে আসতে হবে এবং এক অবস্থান থেকে আরেকটা অবস্থানে যেতে হলে আমাদের রোডম্যাপ তৈরি করতে হবে, সেই রোডম্যাপ অনুযায়ী আমাদের পলিসি ডেভেলপ করতে হবে, আমাদের ইমপ্লিমেন্টেশনে যেতে হবে। ইন দ্যাট ওয়ে উই ক্যান অ্যাচিভ আওয়ার গোল, আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছতে পারবো এবং সেই জন্য কাজ চলতেছে। আর একটা বলি, সেই জন্য গভর্নমেন্টের কিছু নীতিমালাও হচ্ছে, যে কথাগুলো আমি বললাম। আরো বলছি, এখন অনেকের কনসার্ন যে আমরা যদি বোতলে চলে যাই তাহলে তেলের দাম যে বেড়ে যাবে সেটা কিভাবে, তাহলে তো আমাদের গরিব শ্রেণীটা ওরা হয়তো পার্চেসিং পাওয়ারটা কমে যাবে, তাদের বাজেটের উপর প্রেশার পড়বে। সেক্ষেত্রে গভর্নমেন্ট যে তেলের ইম্পোর্টের উপর যে টেরিফ আছে সেটা কমাতে পারে, ভ্যাটটাকে একটু রিডিউস করে দিতে পারে। সরি, in that way we can প্লিজ। we can adjust the market price of the bottle, মানে বোতল জাতীয় যে তেলটা। তো আমি মনে করি গভর্নমেন্ট কাজ করছে, গভর্নমেন্ট অ্যাওয়ার করছে, আমরা ইন্ডাস্ট্রি লেভেলে কাজ করছি এবং আমরা সবাইকে অ্যাওয়ার করার চেষ্টা করেছি, আমাদের নীতিমালা সংশোধনের চেষ্টা করেছি, আমরা গণবিজ্ঞপ্তি দিচ্ছি। ইন দ্যাট ওয়ে উই আর ওয়ার্কিং আওয়ার লেভেল বেস্ট। থ্যাংক ইউ। জি, অনেক অনেক ধন্যবাদ। আপনাদের দুজনের কাছে আমি আবারও আসবো, কিন্তু এই মুহূর্তে আমি একটু আমাদের স্যার, আমাদের অভিভাবক, বিসে ফাউন্ডেশনের সভাপতি কৃষি বিজ্ঞানী ডক্টর জয়নুল আবেদিন, তার কাছে যাব। তিনি কানাডাতে আছেন। স্যার, আমি আমার একটা অনুভূতি বলতে পারি যে আমি আজকে এই তেলের আলোচনায় দুজন বিজ্ঞ ব্যক্তির কাছে শুনতে শুনতে আমার কাছে মনে হচ্ছে তেলও তো একটা বিরাট ইস্যু আমাদের দেশে।
এবং এই যে তেল নিয়ে আমাদের যে অজ্ঞতা, আমরা এই যে কথাটা কাউসার আলম সাহেব বললেন যে আমাদের বোতল যদি ট্রান্সপারেন্ট হয় এবং সেখানে যদি সূর্যের আলো প্রবেশ করে এবং সেটা হরহামেশাই আমাদের বাজারগুলোর যে স্ট্রাকচার, তাতে করে আমরা বলতেই পারি এটা হরহামেশাই হচ্ছে, এবং তাহলে তো আমরা যেটা খাচ্ছি সেটার তো কোনো গুণগত মান থাকছে না। তার মানে বোতলে থাকলেও আমরা আসলে সেই পুষ্টিমান এবং নিরাপত্তার নিশ্চয়তা পাচ্ছি না। তার মানে এটা বিরাট একটা এখানে একটা সংকট রয়েছে। তো আমরা স্যার, আপনি একজন নাগরিক আন্দোলনের একজন সংগঠক, আপনি পুরো বিষয়টাকে কিভাবে দেখছেন, যদি এই মুহূর্তে একটু আপনার প্রতিক্রিয়া দেন। আচ্ছা, ধন্যবাদ। ধন্যবাদ মিটন এবং কাসরুল ইসলাম সাহেব এবং ফারিয়া আজাদ দুজনকেই আমার তরফ থেকে ধন্যবাদ আর কি। তো তেলের উপরে আলোচনা, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আর কি আমাদের জীবনে। যে বলছে ওই যে মিটন হরপ্রসাদ শাস্ত্রীর ইয়েটা বলেছিল, ওটা তো আর একটা লাইন আছে, সেটা ও বলে নাই। সেটা হলো যে এক তেলে গাড়ির চাকা ঘোরে, আর এক তেলে বউয়ের মন ঘোরে। তো তো ওইটার মধ্যেই আছে হরপ্রসাদ শাস্ত্রীর তৈল গল্পটা। তো এটা এমন একটা গুরুত্বপূর্ণ জিনিস আসলে। তো যেটা ফারিয়া আজাদ বৈজ্ঞানিক ভাবে অনেকগুলো কথা বলেছেন, তেলটা মানুষের জীবনে আসলে খাবার যেগুলো খাচ্ছি সেগুলোর প্রপার অ্যাসিমিলেশনের জন্য আসলে তৈলের দরকার। কিন্তু অতিরিক্ত কোনো কিছুই যেরকম ভালো না, অতিরিক্ত তৈলমর্দনও যেরকম ভালো না, অতিরিক্ত তেল খাওয়াও ভালো না। এটা খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু যেটা কাউসার সাহেব বারবারই বলছেন যে আমাদের নিরাপদতা, এখন তার বোতলজাত করলে পরে নিরাপত্তাটা অনেকে থাকছে। কিন্তু এই মানে আমরা আমরা যে ছোটবেলা থেকে দেখে আসছি, কাউসার সাহেব আমার থেকে অনেক ছোটই হবেন, আর ফারিয়া আজাদ তো হয়তো যখন আমি চাকরি থেকে রিটায়ারমেন্টের দিকে তখনও তার হয়েছে কিনা। তো আপনারা হয়তো কাঁচার সাপ দেখে থাকবেন, মানে গ্রামে গঞ্জে আমরা আসলে বোতলে তেল, মানে বোতলে তেল কাঁচের বোতলে, কাঁচের বোতলে, কাঁচের হ্যাঁ। বোতল নিয়ে যা দোকান থেকে, বাজার থেকে তেল নিয়ে আসলাম, এটা হলো ছিল সিস্টেমটা চিরকাল ধরে আর কি। কিন্তু তাতে করে একটা জিনিস ছিল যে এখন যে নিরাপত্তার কথাটা উঠছে, তখন কিন্তু এই নিরাপত্তা নিয়ে এত প্রশ্ন ছিল না। তখন আমরা দেখেছি যে সরিষা ভাঙাইলে সরিষার তেলই হচ্ছে বাজারে, মানে তিল মিশ্রিত কেউ কেউ করছে তেলের। আমাদের জানি যে কোন কোন কলু তারা সরিষার সঙ্গে তিল দিয়ে করছে, সেটা একটা ভেজাল, তিলে তেল বলে অনেক সময়। কিন্তু এইটা এখন তো বৈজ্ঞানিকরা বলছেন তিলের তেলই সবচেয়ে ভালো, তেল বরঞ্চ খাওয়াই উচিত। ফারিয়া যাতে তো ভালো বলতে পারবেন যে তিলের তেল কতখানি ভালো। কিন্তু এই যে জায়গাটা থেকে এখন আমরা চলে আসতেছি যে ভেজালের জন্য বোতলজাত করা দরকার, তা আসলে কি বোতলজাত করাটাই সমস্যা নাকি আমাদের মানসিক সমস্যা? আমরা যারা তেল নিয়ে ব্যবসা করছি, আমরা তেল নিয়ে যারা নীতি নির্ধারক থেকে আরম্ভ করে সবাই যারা এগুলা করছে, নাকি তাদের মধ্যে সমস্যা? আমরা যে কোনো ভালো জিনিস মানে আর করতে করতে পারছি না, যে কোনো জিনিসের মধ্যেই ভেজাল, যে কোনো জিনিসের মধ্যেই ভেজাল। এই যে ভেজাল মানে খেতে খেতে যে এখন তার মধ্যে আবার এখন হচ্ছে বোতলের রং। একটা দুইটা জিনিস কাউসার সাহেব বলতেছেন যে যে একদিকে যেরকম কালারটা জানা দরকার, সাদা হলেই যে ভালো এমন কোনো কথা নাই, কিন্তু যখনই আপনি বোতল, আপনি দেখবেন যে ভার্জিন অলিভ অয়েল টয়েল এখন বুঝতেছে কি কারণে রঙিন বোতলে দেয় আর কি। তো রঙিন বোতল দিলে তো ভিতরে আসলে তেলের কালারটাও ঠিক মতো বোঝা যাবে না। তাহলে এই যে এই ডিলেমাটা, এই যে বৈপরীত্যটা কি করে সমাধান করা যাবে, সেটাও একটা গুরুত্বপূর্ণ জিনিস। কিন্তু আমি সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ মনে করি যে কোনো কিছুই তেল নয়, শুধু যে কোনো খাবারের মতো তেলও আমাদের দরকার, নিরাপদ খাবার, পুষ্টিকর খাবার, সেটার জন্য। এবং ফর্টিফিকেশন করছে আমরা, সেটা ঠিক আছে, ফর্টিফিকেশনে কোনো দোষের কিছু নাই। কিন্তু কিন্তু আমরা যারা ব্যবসা করছি, যারা তেলে ভেজাল দিচ্ছি, যারা ইম্পোর্ট করছি, তারা আসলে কি দিয়ে কি আনছি আর কি দিয়ে কি খাওয়াচ্ছি, কি দিয়ে কি বাজারজাত করছি, এই জায়গাটা আসলে কি ঘুরায় হাত দেওয়া দরকার কিনা। যে খালি আইন তো দরকার আছে, আইনের শাসন দরকার আছে,
ছেলে যদি যেখানে সেখানে থুতু বলতে চায়, মায়ে যেরকম একটা পিটানি দিতেই পারে, সেটা শাসনটা দরকারই আছে যেরকম। কিন্তু দরকারটা হলো শিক্ষাটা আমার প্রত্যেকের একটা মানুষের। আমরা যারা ব্যবসায়ী আছি জাতিগতভাবে কি আপনি এই যে সচেতনতা বৃদ্ধি করতেছেন, এই কি ওই নৈতিকতা বৃদ্ধির জন্য কাজ করবেন কিনা? যে বাংলাদেশ ফুড সেফটি অথরিটি আছেন, তারা আপনারা সচেতনতা বৃদ্ধির সাথে সাথে একটু মানুষের নৈতিকতা বৃদ্ধির জন্য কাজ করা উচিত কিনা, যদি আমরা লং টার্মে যদি এই যে ভেজাল বা ইত্যাদি এগুলো যদি ঠেকাইতে চাই, সেগুলোকে যদি করতে চাই। বোতলজাত করতে কোনো আমি কোনো বাধা দিই না। এই যে ইয়ে বললেন ভদ্রলোক, আমাদের শাকিল ভাই বললেন যে আমি আমি মতিঝিলে বাংলাদেশ ব্যাংকে কাজ করতাম, ওখানে বের হলেই দেখতাম এই প্রায় প্রতি সপ্তাহেই ঘানির মধ্যে নিয়ে এসে রাস্তার মধ্যে ওপেন ঘানি দিয়ে সরিষা আপনার সামনে ভাঙাই দিতেছে। ওটা তো বোতলজাত না করলেও সে ভেজাল খাঁটিটাই দিচ্ছে। আসলে বোতলজাত করার ভেজালের সঙ্গে মানে বোতলজাত করা না করাটার সম্পর্ক চেয়ে মানসিকতার সম্পর্কটা বেশি, যারা আমরা খাচ্ছি তারা এবং যারা খাওয়াচ্ছি তারা। তা আমি 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 আবারও বলছি যে মানে বোতলজাত করলেই যে গ্রামের মানুষের ক্রয় ক্ষমতার থেকে দূরে চলে যাবে একেবারে তা না, মানুষের অভ্যস্ততার ব্যাপার আছে, এটা অভ্যস্ত হয়ে যাবে, একসময় হয়েই যাবে হয়তো। বা আমরা অনেক কিছুতেই গ্রামের লোকেরা অভ্যস্ত হয়ে গেছে, তারা এটাতেও হয়তো হয়ে যাবে যদি নিরাপদতাটা আমরা এনশিওর করতে পারি সেই জায়গাটায়। নিরাপত্তাটা এনশিওর করতে গেলে আমার যেটা মনে হয়, একদিকে ঠিক আছে বোতলজাত করতেই হবে, কিন্তু মানসিকতা ঠিক করতে হবে। তেল দেই মানুষের মনকে, যাতে করে মানুষের মন ঠিক হয়। আমি এখানে শেষ করছি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার। আমি হয়তো চেষ্টা করবো আপনার কাছে আরেকবার ফিরে আসতে। আমি একটু ফারিয়া আজাদের কাছে যাচ্ছি, অনেকগুলো কোশ্চেন মনে হয় তৈরি হয়েছে। আমি একটু ইন্টারাপ্ট করি আপনাকে। আমি একটু কুইট করতে চাই, যদি আমাকে 5 মিনিট কথা বলার সুযোগ দেন আমাকে, এবং আচ্ছা পারমিশন দেন আমাকে কিন্তু যাওয়ার, তাহলে আমি একটু বিদায় নিব আর কি। একটু তারা আছে আমার। ওকে, তো ঠিক স্যারের আছে। সূত্র ধরে একটু বলি, সেটা হচ্ছে যে প্লিজ। স্যার যেটা বলেছেন যে আমাদের সেই শৈশবের কথা, সেই সময় কনসাম্পশন লেভেল কম ছিল, কনজিউমার কম ছিল, প্রসেসিং ইন্ডাস্ট্রি ছিল না, আমরা ঘানির মাধ্যমে ভাঙ্গায় খেতো মানুষ, যা প্রডিউস করতো। তখন ক্রপ ডাইভার্সিফিকেশন প্রোগ্রামের প্রয়োজন ছিল না, তখন আপনার হাই ভ্যারাইটি রাইসও ছিল না, লট অফ ক্রপস সে জায়গায় তৈরি হইতো, সে জায়গায় প্রতিটা ফ্যামিলি তার প্রয়োজনীয় তেল বীজ উৎপাদন করতো এবং ঘানি ভাঙ্গায় খেত, সেক্ষেত্রে কোনো প্রবলেম ছিল না। আর যেটা বলা হচ্ছিল, স্যার বলছিলেন যে মানসিকতা চেঞ্জ করার দরকার। আসলে পৃথিবীর প্রতিটা মানুষই বাই নেচার সেলফিশ এন্ড ক্রিমিনাল। এবং আপনি দেখেন আমাদের দেশে ইলেকট্রিসিটি না থাকলেও তেমন কিন্তু চুরি ডাকাতি রাহাজানি বা এরকম কিছু হয় না, কিন্তু অনেক ডেভেলপ কান্ট্রিতে আপনি দেখবেন কোন একটা ডিজাস্টার ইলেকট্রিসিটি ফেল করলে অনেক কিছু হয়ে যায়। তো আসলে মানুষ কিন্তু এই মনিটরিং এবং কঠোর আইনের প্রয়োগের কারণে কি মানুষ ঠিক আছে। আসলে সব মানুষ যে ভালো এরকম মনে করার কারণ নাই। এবং যাদেরকে আমরা আজকে ভালো মনে করছি না সারা না, ওয়ার্ল্ড, সেটা আইনের দরকার আছে, পুলিশেরও দরকার আছে, সবই দরকার আছে, আমি সেটা বলি না। আমি বলছি যে আপনি বেশিরভাগ লোক যদি অসৎ হয়ে যায়, তখন আপনি কয়জনের না পিছনে না না, পুলিশ লাগাবেন? আমি মনে করি অসৎ হইতেই পারি, কিন্তু আমার যখন আইন থাকবে এবং আইনের প্রয়োগ থাকবে এবং সরকারের কমিটমেন্ট থাকবে, পিপুলের অ্যাওয়ারনেস থাকবে, তো পিপুল সোজা পথে চলতে বাধ্য। এবং গ্লোবালি যারা আইনের সঠিক প্রয়োগ করেছে, তারা রাইট মানে ট্র্যাকে উঠে গেছে, তারা এখন সভ্য নেশন হয়েছে। আপনার জাপানের কথা বললেন, তার একসময় কি যুদ্ধবাদ ছিল, এখন তারা কোথায় চলে গেছে। যারা একসময় ব্রিটিশ, ফ্রেঞ্চ এবং এদের কলিনে আমরা যেতাম, তারা কি পরিমাণ আমাদেরকে শোষণ করেছে, এখনো কি অবস্থা চলতেছে, উই নো দ্যাট। আমি সেদিকে যেতে পারবো না। আমি শুধু বলতে চাই যে আমরা ইন্ডাস্ট্রিয়ালাইজেশন যখন হবে এবং ইন্ডাস্ট্রিকে মনিটর করা সোজা এবং ইন্ডাস্ট্রিকে সার্ভেলেন্সের আওতায় আনা সোজা, ইন্ডাস্ট্রি রুলস এন্ড রেগুলেশন মানতে বাধ্য, কিন্তু ছোটখাটো যারা আছে তাদেরকে কিন্তু আমরা এই মনিটরিং আনতে পারবো না, কারণ গভর্নমেন্টের ইনস্টিটিউশন না এত না, বড় না। হুম, সেক্ষেত্রে সরকার ইন্ডাস্ট্রির সাহেব, কোনো বিকল্প নাই আমি কি এবং আপনাকে ইন্ডাস্ট্রিয়াল প্যাকিং এর কোনো বিকল্প নাই, আমাদের ওই জায়গায় যেতেই হবে। থ্যাংক ইউ। আমি দুটো প্রশ্ন আপনাকে দিতে চাই, আপনি যদি কাইন্ডলি রেসপন্স জি করেন। দুটো কোশ্চেন। জি একটা প্লিজ। আমাদের দর্শকের পক্ষ থেকে, তিনি বলছেন আপনার জি আলোচনার প্রেক্ষিতে তিনি বলছেন যে প্লাস্টিকের উপর চাপ কমিয়ে নিরাপদভাবে তেল বাজারজাত করার কোনো উপায় আছে কিনা, কোনো সাজেশন আপনাদের আছে কিনা, এই একটা কোশ্চেন। আর আমার দিক থেকে এই মনিটরিং প্রশ্নে একটা জায়গায় আমি বলতে চাই, সেটা হচ্ছে যে আপনি নিশ্চয়ই ওই ডিসকোর্সটাও একটু মাথায় রাখবেন যে কর্পোরেটাইজেশন একটা হচ্ছে বা একটা ইকোনমির কর্পোরেটাইজেশন হচ্ছে। যখন কর্পোরেটাইজেশন হয় তখন যে ক্ষুদ্র উৎপাদক
তার স্বার্থটা কিন্তু লঙ্ঘিত হয়। এবং আমাদের দেশের যে ফার্মারদের রাইটস এর কথা যদি আমরা ধরি, আমাদের ফার্মাররা কিন্তু খুব স্মল সাইজের, এবং সেই স্মল ফার্মাররা, যে ক্ষুদ্র উদ্যোক্তা বা উৎপাদক যারা আছে, তারা তো বড় বড় কর্পোরেটের মতো হতে পারবে না, চাইলেই তারা প্যাকেটজাত করতে পারবে না। ফলে তাদের জন্য কোনো রক্ষা কবচ, কোনো সাজেশন আমরা দিতে পারি কিনা, এবং এখানে পার্টিসিপেটরি গ্যারান্টি স্কিমের মতো, হ্যাঁ, আমরা কোনো সোসাইটি ভিত্তিক বা বাজার ভিত্তিক কোনো মনিটরিং সিস্টেম করার কোনো সম্ভাবনা আপনি দেখেন কিনা, এইটুকু আপনার কাছে আমার প্রশ্ন রইল। থ্যাংক ইউ যেহেতু আপনি এগেইন। রেগুলেটর আসলে যে প্রশ্নগুলো আসছে, এবং আমরা এখন পৃথিবী যে জায়গায় চলছে টেকনোলজির দিক থেকে, আমরা যদি টিনের চেয়ে প্লাস্টিকের কন্টেন্ট আরো বেশি ইজিয়ার, ফুড গ্রেডেড প্লাস্টিক চলে আসছে, আমাদেরকে মডার্ন টেকনোলজি অ্যাডপ্ট করতেই হবে, আমাদের ওর থেকে ফিরে আসার সুযোগ নেই। আর আমাদের দেশে যারা প্রডিউস করেন তারা অনলি 5%, যারা এখন তেল বীজ উৎপাদন করছেন এবং তারা নিজেরাই ঘানি ভাঙাচ্ছেন। এবং স্যার যেটা বলেন, অনেক সময় ঘানির ছোট ছোট ট্রাক চলে আসতেছে, সার্টেন মানুষ কিনছে, এবং আমরা বাজারেও দেখছি যে একেবারে মানে ঘানি ভাঙানো যেটা আছে। আর ক্ষুদ্র উদ্যোক্তার কথা বলছেন, এইটা ইটস ন্যাচারাল। আপনার যখন ক্ষুদ্র ইন্ডাস্ট্রির উপর যখন মাঝারি আসবে, মাঝারি ক্ষুদ্র ইন্ডাস্ট্রিকে খেয়ে ফেলবে, এবং যখন বড় ইন্ডাস্ট্রি আসবে তখন মাঝারিটাকে খেয়ে ফেলবে, ইটস ন্যাচারাল। এবং একসময় আমরা কিন্তু গার্মেন্ট ইন্ডাস্ট্রি ছিলাম, অনলি হচ্ছে টেইলরের কাজ করতাম, কিন্তু এখন আপনারা দেখেন রোবোটিক সিস্টেম কিন্তু চলে আসতেছে, এখন মেশিনই তার কাজ ম্যাক্সিমাম কাজগুলো করে ফেলছে। এখন ইন ফিউচার দেখা যাচ্ছে ইন্টেলিজেন্স আবার রোবটের মাঝখানে দিয়ে দেওয়া হবে, তারা আরো নিজেরও সিদ্ধান্ত নিতে পারবে। তো সো আমরা ফোর্থ আইআর, যেটা ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন দিকে চলে গেছে সারা ওয়ার্ল্ড, আমাদেরকে সেখানে যেতে হবে। আমরা যদি চিন্তা করি যে না আমাদের ক্ষুদ্র উদ্যোক্তাকে বাঁচিয়ে রাখতে হবে, সেটা সম্ভব না, বাস্তব না। বরং যেটা করতে হবে, সে তার ইকোনমিক যে আছে, অ্যাক্টিভিটিস গুলো আছে, যে জায়গায় তার প্রফিটেবিলিটি আছে, সে তার কাজের সংস্থান, সে তার জবের ব্যবস্থা সে জায়গায় করে ফেলবে, সেই বিজনেস সে এমপ্লয়েন্ট হবে, ঝুঁকে পড়বে, ইটস ন্যাচারাল। ওইখান থেকে ফিরে আসা সম্ভব না। আর শুধু আপনার একসময় একটু বলি, আমাদের কৃষকরা একসময় ছিল সেলফ রিলায়েন্ট, তারা সিড নিজেরা করতো, জৈব সার ইউজ করতো, লাঙ্গল নিজেরা বানাইতো, মই নিজেরা বানাইতো, জোয়াল ইউজ করতো, গরু ইউজ করতো। আপনি দেখেন একটা জিনিস এখন কৃষকের কাছে নাই, তারা ফার্টিলাইজারের জন্য বিশ্বের বিভিন্ন দেশের উপর নির্ভরশীল, ট্রাক্টরের জন্য বাইরের ইম্পোর্টের উপর নির্ভরশীল, সিডের জন্য মাল্টিন্যাশনাল কোম্পানির উপর নির্ভরশীল। সো আপনি যদি চিন্তা করেন সে আগের সে প্রিমিটিভ অবস্থা, সে অবস্থা আমরা ফিরে যেতে আর পারবো না। আমাদেরকে সামনে এগোতে হবে, উপায় নেই আমাদের। হয়তো আমরা শেষ হয়ে যাব, অথবা ভালো যতদিন থাকবো ততদিন ভালো থাকবো। যখন প্রবলেম তৈরি হবে, পেঁয়াজের মতো ক্রাইসিস তৈরি হবে, আপনার সাপ্লাই চেইন নষ্ট হয়ে যাবে, আমরা হয়তো বড় ডিজাস্টারে পড়ে যাব, উৎপাদনের জন্য সিড খুঁজে পাবো না, ফার্টিলাইজার খুঁজে পাবো না। কিন্তু আমরা এই 16 কোটি মানুষকে বা 20 কোটি মানুষ 2050-তে 25 crore পিপল হবে, আগে ছিল 7 কোটি। এই 25 কোটি মানুষকে খাওয়ানোর জন্য আমাদেরকে মডার্ন টেকনোলজি, মডার্ন সিড, মডার্ন ফার্টিলাইজার, মডার্ন ইকুইপমেন্টস যেতেই হবে, এবং ওখান থেকে ফিরে আসার সুযোগ নেই। ফর শিওর। থ্যাংক ইউ সো মাচ। জি, ঠিক আছে। না, এটা আমি বিদায় নেই যদি পারমিশন দেন। জি না, ঠিক আছে, আপনার যেহেতু কাজ আছে, অনেক ধন্যবাদ। তবে আপনি থাকলে আমরা হয়তো আরো কিছু কথা আমরা মনে শেষ পর্যায়ে চলে আসছে, অনলি 10 মিনিটস। জি আচ্ছা, জি স্যার জি কথা বলবেন, ফারিয়া কথা বলবেন, জি আমার মনে হয়ে যায়। আর নিশ্চয়ই ফারিয়া ভেরি এক্সপার্ট, শি ইজ টেকনোক্রেট, আই এম নট টেকনোক্রেট, আই এম বেসিক্যালি ইকোনমিস্ট। তো সো দ্যাটস ওয়াই আমরা আমি আপনার সঙ্গে আবারও নিশ্চয়ই কথা হবে আমাদের আগামীতে, নিশ্চয়ই আপনার সাথে আমাদের আবার কথা হবে। আবার কথা হবে। ভালো থাকবেন। জি, অনেক আসসালামু আলাইকুম। অনেক ধন্যবাদ। জি, অনেক ধন্যবাদ। ওয়ালাইকুম আসসালাম ওয়েলকাম। কাউসার ওয়ালাইকুম ইসলাম আসসালাম। সাহেব। জি জি দর্শক মন্ডলী, কাউসার ইসলাম সাহেবকে বিদায় নিতে হচ্ছে। উনি অনেকগুলো বিষয়ে আলোচনা করেছেন, সেগুলো আপনারা সবই শুনেছেন, আমি তার পুনরাবৃত্তি করছি না। কিন্তু আজকের আলোচনার অনেকগুলো ইন্টারেস্টিং পার্ট আছে। আমরা নিরাপত্তার জায়গাতেই একটু থাকি, বিশেষ করে ফারিয়া আজাদ, তিনি যেহেতু বৈজ্ঞানিক কর্মকর্তা, তিনি আমাদেরকে বিজ্ঞানের জায়গা থেকে কিছু কিছু বিষয় তিনি আমাদেরকে ব্যাখ্যা দিবেন, এবং আমরা হয়তো আরেকটু সচেতন হতে পারবো। আমরা যেমন আজকে নতুন একটা জিনিস শিখলাম যে বোতলের মধ্যে যদি আপনার সূর্যের আলো প্রবেশ করে তাহলে তেলের গুণাগুণ নষ্ট হয়ে যায়, সেটা একটা বিষয়। তো আমি যে প্রশ্নটা রাখতে চাচ্ছি এখন ফারিয়া আজাদের কাছে, আমাদের দেশে সম্প্রতি একটা এলিট শ্রেণীর মধ্যে কিছু তেল ব্যবহারের প্রবণতা দেখা দিয়েছে, সূর্যমুখী তেল, রাইস ব্রান অয়েল, অলিভ অয়েল, ক্যানোলা অয়েল ইত্যাদি ইত্যাদি, এবং এগুলো মোস্টলি ইম্পোর্টেড। এবং যদিও আমরা তার সোর্স হয়তো অতটা জানি না, কিন্তু তারপরেও এগুলো খুব ব্যবহার হচ্ছে। আপনি কি মনে করেন যে আমাদের কি তাহলে আসলে ওইসবের দিকেই যেতে হবে, নাকি আমাদের দেশের মধ্যে কোনো সমাধান আছে? আমি যেই কারণে কথাটা তুলছি, আমাদের কাউসারুল ইসলাম সাহেবও তিনি একটা তথ্য দিয়ে বললেন যে আমাদের এখানে যে তেল হয়, আমরা যে তেল ব্যবহার করছি, তার 95% আমরা আমদানি করি, এবং এই আমদানির ক্ষেত্রে আমরা মূলত দুটো ইনগ্রিডিয়েন্ট আমদানি করছি, একটা হলো পাম অয়েল, একটা হলো
সয়াবিন, এবং উনি পরিমাণের যে জায়গাটা দেখালেন তাতে এটা 21 থেকে 22 লক্ষ টন এবং 95% তিনি বলছেন। এবং সেই জায়গাতে আমাদের এখানে কোনো বিকল্প কারণ যখনই আমি আমদানির উপরে নির্ভর করব, পেঁয়াজের রেফারেন্সটাও কাউসার ইসলাম সাহেব দিচ্ছিলেন, যখন আপনি আমদানি করবেন তখন বাজার কিন্তু আপনার নিয়ন্ত্রণে থাকবে না। এই যে আজকে তেলের বাজার, সম্প্রতি আপনি ঢাকার বাজার জানেন, আমি জানি না আপনি বাজার করেন কিনা, নিশ্চয়ই খোঁজ রাখেন। তো এই যে তেলের বাজার কিন্তু এখন ঊর্ধ্বমুখী, এই তেলের বাজার ঊর্ধ্বমুখীর সাথে সিন্ডিকেট শব্দটা জড়িত হয়ে যাচ্ছে, অর্থাৎ আমদানিকারকরা তারা তাদের বাজারটা নিয়ন্ত্রণ করছে, কারণ তারাই, ইভেন ইউএস এর একটা স্টাডি আছে যে বাংলাদেশ হচ্ছে পৃথিবীর মধ্যে তৃতীয় শীর্ষ আমদানিকারক দেশ সয়াবিন তেলের ক্ষেত্রে। তো এইরকম একটা অবস্থায় আমরা আমদানি বিকল্প কোনো কিছু ভাবতে পারবো কিনা সেটাও একটু আপনার কাছে প্রশ্ন করতে চাই। তৃতীয় প্রশ্ন হচ্ছে, সম্প্রতি আমাদের দেশে পেরিলা বলে একটা নতুন জাত এসছে, এটা কোরিয়ান পেরিলাও বলে কেউ কেউ, এবং এটার ইন্টারেস্টিং ফিচারটা হচ্ছে এই পেরিলাটা আমরা অফ সিজনে, অর্থাৎ রবি মৌসুমের আগে খরিফ 2 সিজন আউশের যে জমিগুলো আছে সেইখানে কিন্তু আমরা এই পেরিলাটা চাষ করতে পারি, এবং এর খাদ্য মানের দিক থেকেও এটা যেমন খুবই ভালো, এবং এটা আমাদের এই এই ওমেগা 3, 6 and 9 সমৃদ্ধ একটা তেল। আমি জানি না এই সম্পর্কে আপনার নিশ্চয়ই পড়াশোনা আছে, যদি সম্ভব হয় একটু পেরিলা বিষয়টাও একটু, এটা কতটা সম্ভাবনাময় যদি একটা পর্যায়ে আপনি একটু আলোচনা করেন। ফারিয়া আজাদ, বৈজ্ঞানিক কর্মকর্তা, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। জি, অনেক ধন্যবাদ। আপনি প্রথমে যেটা বললেন যে এলিট শ্রেণী কিছু তেল ব্যবহার করছে, যেমন সানফ্লাওয়ার অয়েল, অলিভ অয়েল, রাইস ব্র্যান অয়েল। এখন মূলত যেটা আপনি বলেছেন যে এটা হচ্ছে, এই তেলগুলি মূলত ইম্পোর্টেড। এখন ইম্পোর্টেড এবং এলিট শ্রেণী এই দুইটার কোরিলেশন তো আছেই। হ্যাঁ, যেমন আমরা অনেক সময় মেড ইন বাংলাদেশ দেখলে অ্যাভয়েড করতে চাই, এবং সেটাতে কিন্তু আমাদের দায়ও কম না, কারণ আমরা সেই কমপ্লায়েন্সটা দেখাতে পারি না অনেক সময়। অথচ অনেক ইন্ডাস্ট্রি কিন্তু অনেক ভালো কাজ করছে, কিন্তু তাদেরকে আমরা হয়তো সার্টিফিকেশন দিচ্ছি না সেভাবে যে হ্যাঁ এই ইন্ডাস্ট্রিটা ভালো কাজ করছে। তো হচ্ছে কি, যেটা বলে যে মুড়ি মুড়কি সব একদর হয়ে যাচ্ছে। হ্যাঁ, ইন্ডাস্ট্রিগুলি কমপ্লায়েন্স পালন করলেও সেটার ক্ষেত্রে তারা যেমন কোনো ধরনের সেটা রিকগনিশন পাচ্ছে না, সেরকম ভাবে যে ইন্ডাস্ট্রিগুলি কমপ্লায়েন্স করছে না তাদেরকেও যে খুব একদম শাস্তির আওতায় আনা হচ্ছে, এক্সপোজ করা হচ্ছে, এক্ষেত্রে সেটাও হচ্ছে না। তো সেই ক্ষেত্রে মানুষজন বিদেশি পণ্যের উপর খুব বেশি নির্ভর করে কিন্তু সব ক্ষেত্রে, যে কোনো একটা মানসিকতা তৈরি হয়েছে, একটা মানসিকতা তৈরি হয়েছে, এবং আমাদের অভিজাত শ্রেণীর যেহেতু সেই ক্ষমতাটা আছে, ক্রয় ক্ষমতাটা আছে, তারা সেই দিকে ঝুঁকে পড়ছে। এবং সানফ্লাওয়ার অয়েল, রাইস ব্র্যান অয়েল, এগুলির দামটাও তো কম্পারেটিভলি বেশি, এবং হচ্ছে আরো যেটা বলতে চাচ্ছি যে যেহেতু ইম্পোর্টেড, তাদের ভরসার জায়গাটা সেখানে তৈরি হচ্ছে, এবং তারা ভাবছে যে যেহেতু বিদেশ থেকে আসছে। একজন বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে আপনি কি বলবেন, আপনার বিশ্বাসের জায়গাটা বা তথ্যের জায়গাটা কি, ওটা কি ইম্পোর্টেড বলেই ভালো, যদিও আমাদের মানসিকতা মানে বিদেশি হলেই ভালো? এই তেলের জন্য এই কম্পারিজনটা, এই প্রশ্নটা তো আসলে অবান্তর মনে হচ্ছে, কারণ 95% যেখানে ইম্পোর্ট হয় সেখানে এই মেড ইন কানাডা, মেড ইন ইউএসএ তো বিষয় আমার কাছে মনে হয় প্রশ্নটা করে, হয়তো শ্যাম্পু ওনারা লিপস্টিক মাখেন ওগুলোর জন্য হতে পারে, কিন্তু তেল 95% ইম্পোর্ট হচ্ছে, এটা তো আমার মনে হয় ধনী গরিব সবাই খাচ্ছে। হ্যাঁ, তাই না ফারিয়া? হ্যাঁ, কিন্তু জি, কিন্তু ওই যে বিভিন্ন অয়েলের প্রতি, যেমন সানফ্লাওয়ার অয়েল, অলিভ অয়েল, রাইস ব্র্যান অয়েল, মানুষ যেটা ভাবছে যে এটা খুব বেশি হচ্ছে স্বাস্থ্যের জন্য ভালো, সয়াবিন অয়েলটা হয়তো অতটা ভালো না। এটা আমার কাছে যেটা মনে হয়, বা আমি যতদূর জানি আমার পড়াশোনা থেকে, এটা কিন্তু একটা কমার্শিয়াল ব্যাপার বলতে গেলে। হ্যাঁ, যেমন হচ্ছে আমরা মাস্টার্ড অয়েল থেকে কিন্তু সয়াবিন অয়েলে এসেছি, কিন্তু আমাদের হার্ট ডিজিজ কি কমে গেছে? আমাদের স্বাস্থ্যের কি সেজন্য উন্নতি হয়েছে? হয়নি। কিন্তু মাস্টার্ড অয়েলটা অ্যাভয়েড করার একটা কারণ হচ্ছে ইউরাসিক অ্যাসিড বলে ওখানে একটা কম্পোনেন্ট থাকে, যেটা হচ্ছে আপনি যদি লং টার্মে মাস্টার্ড অয়েলটা খান তাহলে গলগণ্ড ডেভেলপ করতে পারে, ওটার সাথে থাইরয়েডের গ্ল্যান্ডের একটা যোগাযোগ রয়েছে। আমি কি আরেকটা এখানে একটু তোমাকে কি করবো, আমরা বাঙালি জাতি শয়ে বছর, হাজার হাজার বছর ধরে এই সরিষার তেল খাইতেছে। কতজন বাঙালির, কত পার্সেন্ট বাঙালির গলগণ্ড রোগ ছিল? এই খালি উত্তরবঙ্গের কুড়িগ্রাম এলাকা ছাড়া আর কোথায় গলগণ্ড ছিল? আমরা তো সরিষার তেল খাই এত বড় হয়েছি, গলগণ্ড কই গেল? এইগুলো হলো সয়াবিন তেল বিক্রির জন্য ব্যবসা। এটা তুমি যে বললা, ওরকম যেরকম খেসারি বন্ধ করার জন্য
একটা ল্যাথাইরিজম। ল্যাথারিজমের ধোঁয়া তুলছিল, ওরকম জি, একই জি। বিষয়, এটা আমার কাছে মনে কারণ হয়। এগুলি আসলে ডিপেন্ড করে কম্পোজিশন মানে সরি কনজাম্পশন ফ্যাক্টরের উপর, যে আপনি কতটা কনজিউম করছেন। আপনি তো ডেইলি 1 লিটার তেল খাচ্ছেন না যে আপনার গলগণ্ড হয়ে যাবে। আপনি ডেইলি এক্স্যাক্টলি। 1 কেজি খেসারির ডাল খাচ্ছেন না যে আপনার ল্যাথারিজম হয়ে যাবে। হ্যাঁ, সেই জিনিসটা মূলত কমার্শিয়াল, যেটা বলছি যে সানফ্লাওয়ার অয়েল, রাইস ব্র্যান অয়েল, অলিভ অয়েল যেটার কথা আপনি বলছেন, সেটাও কিন্তু বেসিক্যালি কমার্শিয়ালিজমের জন্যই। কারণ হচ্ছে আমরা যদি ফ্যাটি অ্যাসিডের কম্পোজিশন দেখি বিভিন্ন তেলগুলোর মধ্যে, তাহলে কিন্তু কম্পোজিশনে খুব বেশি যে পার্থক্য আছে তা না। যেমন হচ্ছে আমি যদি সয়াবিন তেল এবং সানফ্লাওয়ার অয়েলের ক্ষেত্রে যদি আমি একটু কম্পারিজনটা আপনাদেরকে বলি, আমার সামনে লেখা আছে যে পার 100 গ্রামে সয়াবিন তেলে আছে 16 গ্রাম স্যাচুরেটেড ফ্যাট, 23 গ্রাম মোনো আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড, 58 গ্রাম পলিআনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড এবং 0.5 গ্রাম ট্রান্স ফ্যাট। সেইখানে যদি আমরা সানফ্লাওয়ার অয়েলের কম্পোজিশনটা দেখি, সেটাতে আছে 10 গ্রাম স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড, 20 গ্রাম মোনো আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড, 66 গ্রাম পলিআনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড এবং 0.2 গ্রাম ট্রান্স ফ্যাট। তো এটা পার্থক্যটা কিন্তু খুব বেশি না, অথচ দামটা কিন্তু অনেক বেশি। তো এটাই আমি বোঝাতে চাচ্ছি যে এটা কিন্তু আসলে এরকম কোনো কিছু না যে ঠিক আছে, ওইটা থাকুক। হ্যাঁ, ঠিক আছে। আর আপনি কি সরিষার তেল কি এর চাইতে ভালো না সয়াবিনের সরিষার চাইতে? তেলে স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডটা আরো অনেক কম, মোনো আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডটা বেশি, পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডটা খানিকটা কম। এবং মাস্টার্ড অয়েলের বা সরিষার তেলের যেটা সবচেয়ে ভালো দিক আমি বলবো যে এটাতে কোনো ধরনের কোনো ট্রান্স ফ্যাট নেই। তাহলে শুধু শুধু ইউরিক অ্যাসিডের নাম করে আর কি। জি, জি। আপনি কি পেরিলা বিষয়ে কিছু বলতে চান? কারণ আমাদের উৎপাদন পেরিলা তো বাড়াতে বিষয়টা হবে। আমি যেই কনটেক্সটে কথাটা বলছিলাম যে আমাদের স্যারও যেখানে বললেন যে আমাদের তো তেল প্রায় অলমোস্ট পুরোটাই আমরা আমদানি করছি, তাহলে এই আমদানি নির্ভরতা কমানোর জন্য আমাদের সামনে প্রস্তাবটা কি থাকবে? যদিও আজকে আমাদের সেটার বিষয়বস্তু নয়, তারপরেও আমরা আপনার কাছে, আপনি একজন বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে কি মনে করেন পেরিলা বিষয়ে আমদানি আপনার? নির্ভরতাটা কমাতে হলে তো অবশ্যই দেশে উৎপাদন বাড়াতে হবে। কিন্তু আমাদের দেশে তো এখন সয়াবিনটা সেভাবে উৎপাদিত হচ্ছে না। আমাদের রেপসিড বা মাস্টার্ড অয়েলের জন্য যেটা, ওটাই কিন্তু উৎপাদিত হচ্ছে। আমরা পেরিলা যেটা বললেন সেটার উৎপাদন যেমন বাড়াতে পারি, সেরকম আমরা কিন্তু যেভাবে ব্যাক আউট করেছিলাম মাস্টার্ড অয়েল থেকে, আমরা কিন্তু সচেতনতা সৃষ্টির মাধ্যমে বা কিছু কার্যক্রমের মাধ্যমে কিন্তু মাস্টার্ড অয়েলের কনজাম্পশনটাও আমরা বাড়াতে পারি। কারণ এটা যেহেতু যুগ যুগ ধরে চলে আসছে, তো এটা কিন্তু রাইট, সবসময় বলা হয় বা আমি যেহেতু ভোক্তাকে আবার ফেরত আনতে পারি। জি নিউট্রিশনিস্ট হিসেবে আমি যদি বলি যে সবসময় আমরা বলি যে ইম্পোর্টেড বা অন্য কোনো জায়গার খাবার দেশে নিয়ে আসার থেকে দেশে যেটা উৎপাদিত হয় সেটা কিন্তু সেই দেশের মানুষের শরীরের জন্য সবচেয়ে ভালো। সেটার কম্পোজিশনটাই সেরকম থাকে সেই ফুডের, যে সেটা সেই দেশের মানুষের শরীরে সবচেয়ে ভালো কাজ করবে এবং ওই উপাদানটাই দরকার। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে আমরা পেরিলার উৎপাদন যেটা আপনি বললেন যে সেটা যেমন আমরা বাড়াতে পারি, সেরকম আমরা মাস্টার্ড অয়েলের দিকেও যেতে পারি। এটা এটা আমার প্রস্তাব আর কি। জি, অনেক অনেক ধন্যবাদ ফারিয়া আজাদ। আপনার সাথে আলোচনা জমে উঠেছিল, কিন্তু আমার হাতে সময় বেশি নেই। আপনি সর্বশেষ যে কথাটা বলেছেন সেটা আমার খুবই ভালো লাগলো, যে আমাদের লোকালি গ্রোন ফুড খাওয়া উচিত। ইনফ্যাক্ট 5000 বছরের পুরনো যে আয়ুর্বেদিক যে দর্শন, সেই আয়ুর্বেদিক দর্শনের মধ্যে কিন্তু এই কথাটা বলা হয়েছে, এবং এর একটা ব্যাখ্যাও দেওয়া হয়েছে যে যে আমাদের যে যে যাই হোক, একটা লম্বা ব্যাখ্যা, আমি এটা যাচ্ছি না। আমি একটু আমরা শেষ করতে চাই। দর্শক মন্ডলী, অনেক প্রশ্ন হয়তো আমরা আজকে করতে পারলাম না, নিশ্চয়ই এই আলোচনা হয়তো আবার হবে, অন্য কোনো ভাবে হবে, এবং ফারিয়া আজাদ হয়তো আমাদের সঙ্গে নিশ্চয়ই আবার কোনো না কোনো আলোচনায় যোগ দেবেন। কিন্তু তিনি যে জায়গাটায় বিশেষ করে গুরুত্ব দিয়েছেন যে আমরা যদি এই তেলের ক্ষেত্রে নিজেদের যে উৎস, দ্যাট ইজ সরিষা বলেন, এই সমস্ত জায়গাতে যদি আমরা একটু ফেরত আসতে পারি ভোক্তা হিসেবে, তাহলে আমাদের আমদানি নির্ভরতা কমে যাবে, প্লাস অনেক বিভ্রান্তি থেকে আমরা মুক্ত থাকতে পারবো। ইভেন স্বাস্থ্য সচেতনতার যে জায়গাটা, সেটাও হবে। আমি বোতলজাত তেলের আবশ্যকতা অস্বীকার করছি না, কিন্তু স্যার যে উদাহরণটা দিলেন যে আমার গ্রামীণ সমাজে যে বিশ্বাসের ভিত্তিটা ছিল, সেই বিশ্বাসের ভিত্তিটাকে কিন্তু আবার ফিরিয়ে আনা সম্ভব, এবং সেটার জন্য প্রোডাক্ট হিসেবে আমাকে সরিষার তেলটা যদি আমরা আবার নিয়ে আসতে পারি, এবং সেটা কিছু কিছু জায়গায় শুরু হয়েছে, খাঁটি সরিষার তেল এখন আবার ডিমান্ডিং হয়েছে ইভেন শহর অঞ্চলেও। স্যার, আমরা আপনার কথার মধ্য দিয়ে আজকে আলোচনা শেষ করব। আমার পক্ষ থেকে ফারিয়া আজাদকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আপনি স্যার একটা যদি দিক নির্দেশনা দেন আমাদেরকে সংক্ষেপে। আমার কোনো দিক নির্দেশনা নাই, আমি শুধু মানে এই আলোচনাটার উপরে আমার মতামতটা আরেকবার ব্যক্ত করবো আর কি। প্লিজ প্লিজ স্যার।
যে আমাদের আজকের আলোচনা বিষয় ছিল পুষ্টি ও স্বাস্থ্য সুরক্ষায় বোতলজাত ভোজ্য তেল। তেলের আবশ্যক। এইটা বোতলজাত করার আসলে এইটা আমার মনে হয় যে এটা আসছেই হলো ইম্পোর্টেড তেলটাকে বাজারজাতকরণের সুবিধা করার জন্য, আর নিজস্ব একটা ব্র্যান্ড প্রত্যেকে যারা ব্যবসায়ী আছেন তাদের এটা করার জন্য থেকেই বোতলজাত করার একটা প্রক্রিয়া চলে আসছে। মার্কেটিং এর সুবিধা, ওটা ট্রান্সপোর্টেশনের সুবিধা, ওইটা নিজস্ব ব্র্যান্ডের ছবি আঁকা যাইতেছে ওর মধ্যে, সূর্যমুখী অমুক কি কি তেল কোম্পানি সব আছে করতে পারতেছে। কিন্তু তার সঙ্গে যেটা অ্যাডভান্টেজ, যেটা ফারিয়া এবং আমাদের কাউসার সাহেব বলেছেন, অ্যাডভান্টেজ যেটা সেটা বলছেন যে ওই যে ফর্টিফাইড যে তেলটা আছে সেই ফর্টিফিকেশনটা করে সেটাকে মানে মানুষের দরকার ভোক্তার দোরগোড়া পৌঁছানোর জন্য এটা একটা, আমি যদি ঠিক বলে থাকি ফারিয়া প্লিজ কারেক্ট মি, ভুল বলে থাকলে কারেক্ট করে দেবো, যে এটা বাজারজাত করার সুবিধা করার জন্য এবং ভোক্তার কাছে পৌঁছে দেওয়ার জন্য এই ফর্টিফাইড তেলটাকে করার জন্য বোতলজাত করার এই আর একটু বেশি উপকার রয়ে গেছে, কারণ এটা খোলা ড্রামের ভিতরে এইগুলা করতে আসলে করা সম্ভব নয়। ফলে পুষ্টি ও স্বাস্থ্য সুরক্ষায় যদি এই যে ফর্টিফাইড তেল আর সেই সাথে তেলের গুণাগুণ সূর্যের আলো পৌঁছে খারাপ হয়ে যাবে না, এইটার থেকে বাঁচানোর জন্য বোতলজাত করাটা একটা অবশ্যই একটা উপযুক্ত প্রযুক্তি, সেটা আমরা করতে পারি। কিন্তু যে পুষ্টি ও স্বাস্থ্য সুরক্ষায় যে ভেজালের যে কথাটা ফারিয়ার মনে হয় গোড়াতে শুরুতেই এই কথাটা যে শুরুই করছিল ভেজালের, তো ভেজালের থেকে গ্যারান্টি আসলে খুব একটা পাওয়া যাবে কিনা, যে বোতলজাত করলেই ভেজাল হবে না এমন কোনো গ্যারান্টি মনে হয় কেউই দিতে পারছে না এখন পর্যন্ত। শুধু যারা বোতলজাত করবেন তারাই এই গ্যারান্টিটা দিতে পারেন। পাম অয়েল আর সয়াবিন অয়েল মিশায় কত পার্সেন্ট দিতেছেন, যদি ইয়ে থাকে বোতলের লেভেলে লিখে দেন এত পার্সেন্ট পাম অয়েল আছে, এত পার্সেন্ট ইয়ে আছে, যদি সেটা থেকে যদি উপকার মানুষের পেয়ে থাকে সেটা বলে দেন, সেই ডিসক্লারেশনটা আসলে জোরে সোরেই থাকতে পারে। শুধু ওই যে লেভেলের নিচের দিকে যে শুধু পুষ্টি মানের কি কথা থাকে ওখানেই শুধু নয়, একেবারে বোতলের মধ্যে বলাই থাকবে পাম অয়েল আর সয়াবিন তেলের মিশ্রিত এটা খাপ ভোজ্য তেল এবং এর কি আছে। আমার যাই হোক কথাটা হলো বোতলের জাত করার একটা সুবিধা আছে, আর সেই সাথে আমাদের এই অসুবিধাগুলোকে সুনিশ্চিত করতেছে না। আমাদের যে জাতীয় চরিত্র হয়ে গেছে ভেজাল দেয়ার আর সবাই সস্তা খুঁজি, এই জায়গাটার যে চরিত্রটা আছে এই জায়গা থেকে আমাদের বের আসার জন্য দরকার একদিকে আইন, একদিকে এই যে ফারিয়া যে সমস্ত কথাগুলো বলেছে সেগুলা মানুষের কাছে পৌঁছানো, আর সেই সাথে আমাদের, আমি আবারও বলি, আমাদের মনোজগতে প্রত্যেকের ভোক্তা, উদ্যোক্তা, ইম্পোর্টার প্রত্যেকের দরকার হলো মনোজগতের পরিবর্তন, যে আমরা ভেজাল দিব না, আমরা যে কাজটা করবো সেটা ঠিক। 3 নম্বর হলো যে দেশীয় উৎপাদন, যেটা ফারিয়া বলেছে, ভোজ্য তেল উৎপাদন যতটা পারি, যেখানে 5% আমরা উৎপাদন করি সেখানে যদি আরো 5% করতেও পারি তাহলেও তো অনেকটা লাভ হলো, চেষ্টা করতে হবে। কিন্তু চতুর্থত হলো তেল খাওয়া কমান। তেল খাওয়া কমাইলেই যে পরিমাণ তেল খাই সেই পরিমাণ তেল খায় খাই তো হার্টের ডিজিজটা আরো বেশি হইতেছে। এই যান দাওয়াত খেতে যান দেখবেন একেবারে তেল গোশের উপরে তেল ভাসতেছে, মাছের তরকারি তেল ভাসছে। এই খাওয়া কমাইলেও দেখবেন তেলের যে ইম্পোর্ট করে 90% সেইটা কমে 50%-এ চলে আসবে। সেটাও একটা গুরুত্বপূর্ণ জায়গাটা। ফলে পুষ্টি আর স্বাস্থ্য সুরক্ষার কথা যদি বলি, শুধু বোতলজাত ভোজ্য তেল বোতলে বোতলে না খাইয়া বোতলজাত ভোজ্য তেল অল্প পরিমাণে খান, প্রয়োজন মতো খান, যেটুকু আপনার জন্য দরকার সেটুকু খান। আমি এই বলে আমার কথাটা বলে শেষ করছি। থ্যাংক ইউ ফারিয়া, আমার তরফ থেকে অনেক ধন্যবাদ। জি, আপনাকে অনেক ধন্যবাদ স্যার। আমাদেরকে বিদায় নিতে হবে। আমরা দর্শকদের কাছে অনুরোধ করতে চাই, স্যার যেটা সর্বশেষ বললেন, তেল আমাদের খেতে হবে কিন্তু পরিমিত হওয়া ভালো। আমরা কোনো ক্ষেত্রেই অতি তেলের ব্যবহারটা চাই না, নিয়ন্ত্রিত না, গিন্নিকে দেওয়া যেতেই পারে, গিন্নিকে দেওয়া যেতেই পারে। গিন্নির মন গলানোর জন্য তেল কাজে লাগতেই পারে, এবং সেটা আপনারা খেলবে। আর পুষ্টিবিদদের যে বক্তব্য, যেটা ফারিয়াও বলেছেন, যে মিক্সড তেলটা কিন্তু আসলে ভালো, আর লোকালি গ্রোন
ফুডের কথা উনি বলেছেন, তেলের ক্ষেত্রেও সেইটা প্রযোজ্য। আমরা যেন তেলটা ও তেলের উৎপাদনের দিকে মনোযোগ দিতে পারি, স্যারও সেটা বললেন। আপনাদের সকলকে ধন্যবাদ। তেল নিয়ে নিশ্চয়ই তেলেস্মাতি আমরা দেখব না, তবে আমরা তেলের সুষম ব্যবহারটা নিশ্চয়ই দেখতে চাই। সকলে ভালো থাকবেন। আপনাদের সকলকে বিসেফ ফাউন্ডেশনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। সম্ভব হলে আমাদের আজকে আলোচনাটা শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ আর করে দেবেন। আর সকলের ইউটিউবে যাবেন, আর যে ইউটিউবে এটাই আমাদের চ্যানেলে ইউটিউবে সেখানে আছে, ইউটিউবে আছে আমাদের চ্যানেলে। আপনাদের সকলের জন্য মঙ্গল কামনা করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।